তোকে দেখো বাবা সব আসছে একের পর এক। আচ্ছা, তাহলে আমরা তো রামান স্পেকট্রোস্কোপিটা পড়ছিলাম। আগের দিন রামান স্পেকট্রোস্কোপির কিছু বেসিক ডিসকাশনস হয়েছে। রামান স্পেকট্রোস্কোপির সিলেবাসে যেটা আছে আজকে বাকি পার্টটা আমরা শেষ করবো আর কি। ঠিক আছে। আচ্ছা, আমাদের আজকে মূলত যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপি এবং ভাইব্রেশনাল রামান স্পেকট্রোস্কোপি। এগুলোকে করে সেখান থেকে কি কি মলিকুলার ইনফরমেশন পাওয়া যায় সেটা নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা হবে। আমরা দেখবো যে রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপিতে ইভেন ফর দ্য হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল, যেটা পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি বা মাইক্রো স্পেকট্রোস্কোপিতে রেসপন্স করে না, তার জন্য যদি আমি বন্ড লেন্থ ক্যালকুলেট করতে চাই সেটা আমি রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপি করে করতে পারবো। আর ভাইব্রেশনাল রামান স্পেকট্রোস্কোপি টুগেদার উইথ আইআর স্পেকট্রোস্কোপি, মানে এখানে ভাইব্রেশনাল রামান স্পেকট্রোস্কোপি আর যেটা পিওর ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি যেটাকে আইআর স্পেকট্রোস্কোপি বলে, এই দুটোকে একসাথে কম্বাইন করে আমরা মলিকুলার স্ট্রাকচার ডিটারমাইন করতে পারি। হ্যাঁ, এই কাজগুলো হচ্ছে আজকে আমাদের করতে হবে। আচ্ছা, এবার এই রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপি এবং ভাইব্রেশনাল রামান স্পেকট্রোস্কোপিতে যাওয়ার আগে আমাকে পোলারাইজেবিলিটি ইলিপসয়েড বলে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, সেই ইম্পর্টেন্ট কনসেপ্টটা এখানে বুঝে নিতে হবে। আচ্ছা, পোলারাইজেবিলিটি জিনিসটা কি সেটা আমরা, পোলারাইজেবিলিটি জিনিসটা কি বা তার আগে যে কথাটা বলার সেটা হচ্ছে যে আমরা যখন রামান স্পেকট্রোস্কোপি ক্লাসিক্যাল থিওরিটাকে দেখছিলাম, সেই ক্লাসিক্যাল থিওরিতেও আমরা এটা দেখে নিয়েছিলাম যে যে টু বি রামান অ্যাক্টিভ during some internal motion of the molecule, that is during molecular rotation or vibration, molecular polarizability একটা পিরিয়ডিক চেঞ্জ হতে হবে। দেখেছিলাম যে ডেল আলফা বাই ডেল জাই বলে একটা টার্ম ছিল, সেই ডেল আলফা বাই ডেল জাইটা তোমার নন জিরো হতে হবে, এটা আমার ছিল আর কি। তাহলে পোলারাইজিবিলিটি একটা পিরিয়ডিক চেঞ্জ হতে হবে। এবারে কথা হচ্ছে যে ডিউরিং দ্য ইন্টারনাল মোশন অফ দ্য মলিকুল, দ্যাট ইজ ডিউরিং মলিকুলার রোটেশন আর ভাইব্রেশন, পোলারাইজিবিলিটির কোনো পিরিয়ডিক চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না সেটাকে পিক্টোরিয়ালি রিপ্রেজেন্ট করা হয় একটা ছবি দিয়ে, যাকে বলা হচ্ছে পোলারাইজিবিলিটি ইলিপসয়েড। তা ব্যাপারটা শুরু হোক এরকম ভাবে, ধরো আমরা জানি যে ইনডিউস ডাইপোল মোমেন্টটা যদি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা খুব স্ট্রং না হয়, তাহলে ইনডিউস ডাইপোল মোমেন্টটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে প্রপোর্শনাল, অর্থাৎ মিউ প্রপোর্শনাল টু ই। আমি একটা প্রপোর্শনাল টু কনস্ট্যান্ট ব্যবহার করেছি, মিউ ইকুয়াল টু আলফা ইন্টু ই, যেখানে আলফা হচ্ছে পোলারাইজিবিলিটি। এবং সেই পোলারাইজিবিলিটি সিজিএস ইউনিট কি হয়, এসআই ইউনিট কি হয়, আমি এটা দেখেছি। আচ্ছা, আমরা ইউজুয়ালি জানি লার্জার দ্য সাইজ অফ দ্য মলিকুল, larger will be the ability of deformation of electron cloud, larger will be the polarizability. এই জেনারেল ডিসকাশনটা আমাদের জানা আছে কোয়ালিটেটিভলি, যেটা মলিকুলার সাইজ যত বেশি হবে তাহলে ইলেকট্রন ক্লাউডের উপরে তার নিউক্লিয়াসের অ্যাট্রাকশন তত কম হবে, সেখানে তার ইলেকট্রন ক্লাউডকে খুব সহজে ডিফর্ম করতে পারবে। লার্জার দ্য সাইজ অফ দ্য মলিকুল, লার্জার উইল বি দ্য এবিলিটি অফ ডিফরমেশন অফ ইলেকট্রন ক্লাউড, তার মানে লার্জার উইল বি দ্য পোলারাইজেবিলিটি। আচ্ছা, এবারে পোলারাইজেবিলিটি চেঞ্জেস পিরিয়ডিক্যালি ডিউরিং অ্যান ইন্টারনাল মোশন অফ দ্য মলিকুল। দ্য চেঞ্জ ইন পোলারাইজেবিলিটি ডিউ টু দিস ইন্টারনাল মোশন, দ্যাট ইজ মলিকুলার রোটেশন অর ভাইব্রেশন, ক্যান বি পিক্টোরিয়ালি রিপ্রেজেন্টেড by the variation of size and shape of an ellipsoid called the polarizability ellipsoid. মানে 2 ডাইমেনশনে যে ছবিটা ইলিপস, 3 ডাইমেনশনে সেটা হচ্ছে ইলিপসয়েড, ডিমের মতো দেখতে। ঠিক আছে, এটা। আচ্ছা, এবারে যখন একটা ডিমের মতো দেখতে জিনিস হবে, সেটা তো একটা দিক চাপা আর একদিকটা ফোলা, তো তাহলে কোন দিকটা চাপা হবে কোন দিকটা ফোলা হবে সেটা তুমি কি করে ঠিক করবে? আচ্ছা, যে কোন দিকটা চাপা হবে কোন দিকটা ফোলা হবে, কোন দিকটা চাপা হবে কোন দিকটা ফোলা হবে, হ্যাঁ, এটা যদি তোমাকে দেখতে হয় তাহলে এইটা দেখো যে ধরো ধরো তুমি যদি একটা পোলারাইজেবিলিটি ইলিপস হয়, মানে ডিমের মতো একটা জিনিস, 3 ডাইমেনশনাল জিনিস, তার মাঝখানটাকে তুমি অরিজিন ভাবো, ঠিক আছে, সেটাকে ও পয়েন্ট দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে। এবারে পোলারাইজেবিলিটি ইলিপসয়েডের সারফেসে
কোনো একটা পয়েন্ট আই ধরো, এবারে এই অরিজিন থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্সটা সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন, এই জায়গা হলে কম, এই জায়গা হলে বেশি অ্যান্ড সো অন। এবারে বলা হচ্ছে যে পোলারাইজেবিলিটি ইলিপসয়েডের সাইজ এবং শেপ কি দিয়ে ঠিক হবে, যে এই যে সেন্টার থেকে পোলারাইজেবিলিটি ইলিপসয়েডের উপরে কিন্তু কোনো একটা পার্টিকুলার পয়েন্ট না, তাদের যে ডিস্টেন্সটা সেটা এই ডিরেকশন বরাবর যে পোলারাইজেবিলিটি স্কোয়ার রুটের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তারপরে কি হচ্ছে না, একটা পোলারাইজেবিলিটি ইলিপসয়েডের আমি একটা সেন্টার বা অরিজিন ধরেছি, তার সারফেসে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট আই ধরলাম, অরিজিন থেকে আই এর দূরত্ব যদি আড়াই বলি, সেই আড়াইটা শুড বি প্রপোর্শনাল টু 1/√অফ আলফা আই, যেখানে আলফা আই হচ্ছে ও এবং আই এই যে পয়েন্টটাকে কানেক্ট করছে সেই লাইন বরাবর যে পোলারাইজিবিলিটি কম্পোনেন্টটা সেটা হচ্ছে আলফা আই। তা আড়াইটা প্রপোর্শনাল টু 1/√অফ আলফা আই। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যেদিকে কোন একটা পার্টিকুলার মলিকুল বেশি পোলারাইজেবল সেই দিকটা হবে চাপা, অর্থাৎ সেন্টার থেকে তার দূরত্বটা হবে কম। আর যেদিকে সেটা লেস পোলারাইজেবল তার আড়াইটা হবে বেশি, অর্থাৎ সেন্টার থেকে তার দূরত্বটা হচ্ছে বেশি। তাহলে দেখো এখানে আড়াইটা প্রপোর্শনাল টু 1/√অফ আলফা আই, যেখানে আলফা আই বলা হচ্ছে কম্পোনেন্ট অফ পোলারাইজেবিলিটি along the line connecting the ith point on the surface of the ellipsoid and the origin. এটা আমি অলরেডি বলেছি, আড়াইটা হচ্ছে ডিস্টেন্স অফ দ্য ith point from the origin। একটা এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবে। ধরো তুমি একটা হাইড্রোজেন মলিকুল কনসিডার করেছো, তাহলে হাইড্রোজেন মলিকুল এইটা দেখো, এই 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 যে বন্ড অ্যাক্সিস বরাবর ইলেকট্রন ক্লাউডে সহজে ডিফর্ম হতে পারে, আর বন্ড অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর সে সহজে ডিফর্ম হতে পারে না। সেখানে দেখো আমি পোলারিটি ইলিপসয়েডের যে ছবিটা এঁকেছি, এই ছবিটা হচ্ছে যে এই বন্ড অ্যাক্সিস বরাবর যেটা, অর্থাৎ এই বরাবর সেটা চাপা, আর বন্ডের পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর সেটা লেস পোলারাইজেবল বলে সেদিকটা দেখো ফোলা। আবার যদি এই H2 ওরিয়েন্টেশনটাকে এইরকম ভাবে তুমি লিখতে, তাহলে বন্ড অ্যাক্সিস বরাবর এই যে বন্ড অ্যাক্সিস বরাবর সেই বরাবর হচ্ছে মোর পোলারাইজেবল বলে, এদিকটা হচ্ছে চাপা, আর তার পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর লেস পোলারাইজেবল বলে সেদিকটা হচ্ছে ফোলা। সিমিলারলি তুমি যদি ধর কার্বন ডাইঅক্সাইড কনসিডার করছো, মানে এখানে যেমন রোটেশনের জন্য এটা হলো, এইখানে যেমন রোটেশনের জন্য হলো যে H2 এরকম ছিল এরকম হলো। এবার ভাইব্রেশনের জন্য খেয়াল করে দেখো, ধরো এইটা ধরো তোমার একটা ইকুইলিব্রিয়াম জিওমেট্রি, সরি এইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম জিওমেট্রি, বাঁ দিকেরটা তোমার ইকুইলিব্রিয়াম জিওমেট্রি। সি ও ও মানে এখানে ডাবল বন্ড আছে, আমি জাস্ট বন্ডটাকে জাস্ট সিঙ্গেল বন্ড দিয়ে দেখাচ্ছি এখানে, মানে অ্যাকচুয়ালি বন্ডগুলো ডাবল বন্ড। এবার দেখো এই বরাবর মোর পোলারাইজেবল বলে এই বরাবর চাপা, আর পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর লেস পোলারাইজেবল বলে এদিকটা হচ্ছে ফোলা। আচ্ছা এবারে যখন তোমার সিমেট্রিক স্ট্রেচিং তুমি কনসিডার করছো, তখন কার্বন ডাইঅক্সাইড মলিকুল যে সিও বন্ডগুলো একই সাথে ছোট হচ্ছে, এখানে থেকে একই সাথে বড় হচ্ছে, এটা হচ্ছে কম্প্রেশন হচ্ছে আর এটা হচ্ছে স্ট্রেচিং হচ্ছে। তো যখন কম্প্রেশন হলো তুমি খেয়াল করে দেখো কি হচ্ছে এখানে, যে এখন এই বরাবরই সেটা মোর পোলারাইজেবল এই বরাবর চাপা আছে, তার পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর ফোলা আছে, কিন্তু আগেরটার সঙ্গে কম্পেয়ার করলে দেখো এই এই যে পোলারাইজেড ইলিপসয়েড সাইজটা হচ্ছে বড় হয়ে গেছে। কেন বড় হয়ে গেছে? কারণ দেখো এই মলিকুলার সাইজ যেটা, মানে এইটার তুলনায় যখন কম্প্রেস হচ্ছে তার ভলিউমটা অ্যাকচুয়ালি কমে গেছে, ভলিউমটা কমে যাচ্ছে মানে বলে লেস পোলারাইজেবল হচ্ছে, আর লেস পোলারাইজেবল হলে পোলারিটি ইলিপসয়েডের সাইজটা তোমার বড় হয়ে যাচ্ছে। আর উল্টো দিকে যখন স্ট্রেসড হয়ে গেল তখন ইকুইলিব্রিয়াম জিওমেট্রি থেকে তুমি এখানে দেখতে পাচ্ছ যে সাইজটা বড় হয়ে গেল। সাইজটা যদি বড় হয়ে যায় তাহলে অ্যাজ ইউজুয়াল যেমন এই বরাবর চাপা এবং এই বরাবর খোলা থাকবে সেটা তো কেন বুঝতেই পারছো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইকুইলিব্রিয়াম জিওমেট্রির রেসপেক্টে এর যে পোলারিটি ইলিপসয়েডের যে সাইজটা সেটা হচ্ছে ছোট হয়ে যাচ্ছে। তাহলে দেখো, তাহলে প্রথম কথা হচ্ছে এই যে যখন রোটেশন হচ্ছে এক্ষেত্রে পোলারাইজেবিলিটি ম্যাগনিচিউডগুলো একই থাকছে কিন্তু ডিরেকশনগুলো পাল্টাচ্ছে বলে শেপটা দেখো পাল্টাচ্ছে। আর পরেরটার ক্ষেত্রে তোমার যেটা বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যখন তুমি মানে স্ট্রেসড হচ্ছে তখন মলিকুলটা অ্যাজ হোল বন্ডগুলো বড় হচ্ছে বলে মলিকুলের ভলিউমটা অ্যাজ হোল বড় হচ্ছে বলে সে লেস পোলারাইজেবল হচ্ছে, সরি মোর পোলারাইজেবল হচ্ছে, সেখানে পোলারিটি ইলিপসয়েডের সাইজটা ছোট হয়ে যাচ্ছে। আবার যখন কম্প্রেস করছে তখন মলিকুলার ভলিউমটা কমে গেল বলে লেস পোলারাইজেবল হলো, সেখানে পোলারাইজেড ইলিপসয়েডের সাইজটা তোমার বড় হয়ে গেল। তোমরা পরিষ্কার বুঝতে পারছো যে এই যে পোলারাইজেড ইলিপসয়েডের ছবিগুলো আঁকা হচ্ছে সেই ছবিগুলো থেকে পোলারাইজেবিলিটির তার কোনো মানে পোলারাইজেবিলিটির কোনো পিরিয়ডিক চেঞ্জ হচ্ছে কিন্তু তুমি বুঝতে পারছো, এবং সেই চেঞ্জটা তোমার সাইজ দিয়েও হতে পারে, শেপ দিয়েও হতে পারে। সাইজ বা শেপ অফ দ্য পোলারাইজেবিলিটি ইলিপসয়েড তার যে চেঞ্জ যদি হয় সেইটা বেসিক্যালি তোমার হচ্ছে ওই মানে পোলারাইজেবিলিটির আদৌ কোনো চেঞ্জ হচ্ছে কিনা পিরিয়ডিক্যালি তার একটা মেজারমেন্ট।
তাহলে বুঝতে পারলে যে পোলারাইজড ইলিপসয়েডের ছবিটা কেমন করে আঁকবো, মানে পোলারাইজেবিলিটি ইলিপসয়েডটা কি এবং তার ছবিটা কি করে আঁকা হবে সেটা পরিষ্কার। ঠিক আছে, কোনো অসুবিধা আছে? বুঝতে পারছো তো এটা, নাকি না পোলারাইজড ইলিপসয়েড মানে আঁকতে পারবে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আর এবারে চলে আসি আমরা রোটেশনাল লামন স্পেকট্রোস্কোপি। আচ্ছা, প্রথমে ফর পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি আর মাইক্রো স্পেকট্রোস্কোপি তোমরা দেখেছিলে দ্য মলিকুল হ্যাজ বি পোলার হ্যাভিং পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট। মলিকুলটা যদি পোলার হয়, তার যদি পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকে, তবেই সেটা পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি বা মাইক্রো স্পেকট্রোস্কোপিতে রেসপন্স করে। আর হোমোনিক ডায়াটমিক মলিকুল বিং নন পোলার ইজ মাইক্রোওয়েভ ইনঅ্যাক্টিভ। Bond length of a homonic diatomic molecule cannot be determined using pure rotational spectroscopy or microwave spectroscopy. আমরা আগে অলরেডি মেনশন করেছি যে রোটেশনাল স্পেকট্রোস্কোপি থেকে বন্ড লেন্থ ক্যালকুলেট করা হয়। তাহলে হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলের বন্ড লেন্থ তুমি মানে এইচএফ, সিও এদের বন্ড লেন্থ তুমি রোটেশনাল স্পেকট্রোস্কোপি করে ফেলতে পারবে বা মাইক্রো স্পেকট্রোস্কোপি করে ফেলতে পারবে। কিন্তু হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল, ধরো H2, Cl2, Br2 ইত্যাদি, এরা নন পোলার। নন পোলার হওয়ার জন্য মাইক্রোওয়েভ স্পেকট্রোস্কোপিতে রেসপন্সই করবে না, মাইক্রোওয়েভ ইনঅ্যাক্টিভ। তখন এদের বন্ড লেন্থ তুমি কি করে বের করবে? এদের বন্ড লেন্থ স্পেকট্রোস্কোপিকে বের করার একটা রাস্তা হচ্ছে রোটেশনাল রামন স্পেকট্রোস্কোপি। বন্ড লেন্থ অফ হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল ক্যান বি ডিটারমাইন্ড ইউজিং রোটেশনাল রামন স্পেকট্রোস্কোপি। ধরো আমি একটা হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল ক্লোরিন কনসিডার করছি। তাহলে এই যে এই পার্টিকুলার মলিকুলটা যখন রোটেট করছে, সে যে অবস্থায় হোক না কেন, তার ডাইপোল মোমেন্টগুলো যে শূন্য, কিন্তু যখন সে রোটেট করছে দেখো পোলারাইজেটি ইলিপসয়েডের কিন্তু চেঞ্জ হচ্ছে। এই বরাবর যদি রোটেট করে তাহলে অবশ্যই হচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে এই বরাবর মোর পোলারাইজেবল, তার পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর লেস পোলারাইজেবল। সেখানে পোলারাইজেটি ইলিপসয়েডের ছবিটা কি হলো, যে ডিরেকশন বরাবর অর্থাৎ বন অ্যাক্সিস বরাবর মোর পোলারাইজেবল বলে সেই বরাবর চাপা, পারপেন্ডিকুলার ডিরেকশনটা হচ্ছে খোলা। সিমিলারলি এরকম সিচুয়েশন যখন তুমি কনসিডার করবো, এই বরাবর সে মোর পোলারাইজেবল বলে সেটা হচ্ছে চাপা, পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর হচ্ছে ফোলা। আবার যখন রোটেট করে আগের জায়গায় ফিরে এলো, তখন আবার আগের মতো হয়ে গেল অ্যান্ড সোয়ান। এটা তার মানে আবার যদি এটা হেটেরোনিক ডায়াটমিক মলিকুল হয়, তার ক্ষেত্রে একই রকমের সিচুয়েশন। কিন্তু ধরো এইচ এর মলিকুল তুমি কনসিডার করছো, হ্যাঁ, তার ক্ষেত্রে পোলারিটি বিষয়ের ক্ষেত্রে এরকম ছবি হয়। তুমি যখন ঘুরিয়ে দিচ্ছ এরকম ছবি হচ্ছে, কারণ এটা বন অ্যাক্সিস বরাবর এটা মোর পোলারাইজেবল হয়ে গেছে। তাহলে এবারে এইখান থেকে 180 ডিগ্রি ঘোরানো হলো, এরকম হলো, 270 ডিগ্রি ঘোরানো হলো, এরকম হলো, 360 ডিগ্রি ঘোরানো হলো, এরকম হলো। মানে বেসিক্যালি যে বরাবর সে মানে মানে বন অ্যাক্সিসটা যে বরাবর, সেই বরাবর চাপা, আর পারপেন্ডিকুলার টু দ্য বন অ্যাক্সিস সেদিকটা একটু খোলা থাকছে। তারপরে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, যে যে তুমি যদি কনসিডার করো, মানে ডাইপোল মোমেন্ট যদি কনসিডার করো, এটা হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল ডাইপোল মোমেন্ট 0, সেখানে এ মাইক্রোস্পেকট্রোস্কোপিতে রেসপন্স করে না। কিন্তু এই যে মলিকুলগুলো হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল, তার ডাইপোল মোমেন্ট নন জিরো, সেই জন্য সে তোমার রোটেশনাল স্পেকট্রোস্কোপি বা মাইক্রোস্পেকট্রোস্কোপিতে রেসপন্স করে। কিন্তু অ্যাজ ফার অ্যাজ মলিকুলার পোলারাইজেবিলিটি চেঞ্জ তুমি দেখছো দুটোর ক্ষেত্রে একই রকমের, তার মানে এটা দাঁড়াচ্ছে যে কি হোমোনিউক্লিয়ার কি হেটেরোনিউক্লিয়ার, দুজনের ক্ষেত্রেই হচ্ছে ডিউরিং রোটেশন মলিকুলার পোলারাইজেবিলিটি চেঞ্জেস পিরিয়ডিক্যালি। এবারে হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল সে পোলার হয়ে যাওয়ার জন্য সে মাইক্রো স্পেকট্রোস্কোপিতেও যেমন রেসপন্স করবে, রামান স্পেকট্রোস্কোপিতেও রেসপন্স করবে। কিন্তু হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল সে নন পোলার হয়ে যাওয়ার জন্য, মিউটা 0 হয়ে যাওয়ার জন্য, সে তোমার পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি বা মাইক্রো স্পেকট্রোস্কোপিতে রেসপন্স করছে না, কিন্তু সে রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপিতে রেসপন্স করবে, কারণ মলিকুলার পোলারাইজেবিলিটি একটা পিরিয়ডিক চেঞ্জ হয়েছে। তাহলে ডিউরিং রোটেশন দেয়ার ইজ নো চেঞ্জ ইন ডাইপোল মোমেন্ট, বাট দেয়ার ইজ এ পিরিয়ডিক চেঞ্জ অফ molecular polarizability. Hence, this is microwave inactive but Raman active. আর HCl এর ক্ষেত্রে this molecule is active in both microwave and Raman spectroscopy. এবারে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে তুমি যখন মানে পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি, মানে সরি আমি ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে যখন তুমি পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি বা মাইক্রো স্পেকট্রোস্কোপি করো, তখন সিলেকশন রুলটা কি আর ডেল্টা জি ইকুয়াল টু +-1 হয়। কিন্তু যখন রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপি করা হয়,
তখন কিন্তু ডেল্টা যেটা সেটা +-2 হয়। তাহলে এই সিলেকশন রুলের ডিফারেন্সটা ভীষণ ভালো করে মনে রাখবে যে পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি বা ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপিতে ডেল্টা যেটা +-1, কিন্তু রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপিতে ডেল্টা যে কিন্তু +-2 হয়। আর কেন +-1 কেন +-2 এইটা কোয়ালিটেটিভলি বলা হয় এরকম করে। এইটা এই যে সিলেকশন রুলটা এটা তোমার তার তো কোয়ান্টাম মেকানিক্যাল ব্যাখ্যা আছে, সেগুলো তো আলাদা করে করা যাবে, কিন্তু কোয়ালিটেটিভলি ব্যাপারটাকে বলা হয় এইরকম করে। দেখো তুমি খেয়াল করে যে তুমি যদি ডাইপোল মোমেন্টটাকে দেখো, এই HCl এর ক্ষেত্রে এই দিকে ডাইপোল মোমেন্টটা, তাহলে এই ডাইপোল মোমেন্টে তার অরিজিনাল কনফিগারেশনে ফিরে আসবে কখন? 360 ডিগ্রি রোটেশনের পরে। তাহলে ডাইপোল মোমেন্টটা দেখো যেমন ছিল ঠিক সেরকমই আবার হবে 360 ডিগ্রি রোটেশনের পরে। হয় না পোলারাইজেবিলিটি ইলিপসয়েড খেয়াল করে দেখো, এই ছবিটা আর এই ছবিটা একই, এই ছবিটা একই, বা এই ছবিটা একই, এবং এই একই ছবি পাচ্ছ কখন? যখন তাকে জাস্ট সিম্পলি 180 ডিগ্রি রোটেট করলেই তোমার হয়ে যাচ্ছে। এইখান থেকে এই জায়গায় গেলে মানে পোলারাইজেবিলিটিটা একই জায়গায় ফিরে আসে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে পোলারাইজেবিলিটি ইলিপসয়েডটা অ্যাটেন্ডস ইটস অরিজিনাল কনফিগারেশন, বা সেটা রিপিট করছে অনলি আফটার 180 ডিগ্রি রোটেশন। হোয়ারাজ তোমার ইয়েটা মানে মলিকুলার ডাইপোল মোমেন্টটা সেটা তার অরিজিনাল কনফিগারেশনে ফিরে আসছে 360 ডিগ্রি রোটেশনের পরে। তার মানে এটা বোঝা গেছে যে পোলারাইজেবিলিটি ইলিপসয়েডটা অনেক বেশি তোমার সিমেট্রিক হয়ে যাচ্ছে, এবং এইটাই অ্যাকচুয়ালি সিলেকশন রুলে রিফ্লেক্টেড হচ্ছে যে যখন তুমি পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি বা মাইক্রোস্পেকট্রোস্কোপি করবে, তার ক্ষেত্রে ডাইপোলারে 360 ডিগ্রি রোটেশনের পর একই জায়গায় ফিরে আসতে বলে তার ডেল্টা ইকুয়াল টু +-1 হচ্ছে, আর এর ক্ষেত্রে 180 ডিগ্রি তারপরেই একই কনফিগারেশন ফিরে আসছে বলে ডেল্টা যেটা তোমার +-2 হচ্ছে। এটা একটা কোয়ালিটেটিভ এক্সপ্লেনেশন কেন সিলেকশন রুলের তফাৎটা হচ্ছে। The change in selection rule can be explained qualitatively as follows. From the figures, it is clear that dipole moment attains the original value after 360-degree rotation. On the other hand, molecular polarizability attains its original value after 180-degree rotation. This is reflected in the selection rule. তাহলে এইটা কোয়ালিটেটিভ ব্যাখ্যা, এবং কোয়ান্টিটেটিভ ব্যাখ্যা বা গ্রুপ থিওরিটিক্যাল ব্যাখ্যা সেটা আমরা যখন ওই আরেকটুখানি অ্যাডভান্স লেভেলে যখন তুমি ফেরমি গোল্ডেন রুল পড়বে, হ্যাঁ, সেখানে তোমার ওই ফার্স্ট অর্ডার পার্টারবেশন থিওরি দিয়ে সিলেকশন বের করা যায়, তখন তুমি দেখতে পাবে যে কেন পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপির জন্য ডেল্টা যেটা +-1 হচ্ছে, কেনই বা তোমার রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপির ডেল্টা যেগুলো +-2 হচ্ছে। এছাড়া তোমার এটার এ থেকেও বুঝতে পারা যায়, মানে গ্রুপ থিওরি থেকে ক্যারেক্টার টেবিল, সেই ক্যারেক্টার টেবিল থেকে কিন্তু এক্সপ্লেন করতে পারা যায় যে কেন ডেল্টা জি ইকুয়াল টু +-1 বা ডেল্টা জি ইকুয়াল টু +-2। আচ্ছা, এবারে তাহলে ঘটছেটা কি? দেখো, আমি এই ধরো বাঁদিকটা যখন ডেল্টা জি ইকুয়াল টু +2, আচ্ছা আমরা তো জানি যে এক্ষেত্রে তো তোমার কোন একটা স্টেবল স্টেটে ট্রানজিশনটা ঘটবে, একটা ট্রানজিয়েন্ট স্টেটে যেতে পারবে আর কি। মানে মলিকুলটা ধরো এখানে ইউভি ভিজিবল রিজিয়নে লাইট অ্যাবজর্ব করলে কোন একটা ইলেকট্রনিক্যালি স্টেবল স্টেটে যেতে পারছে না, কারণ আমি ফ্রিকোয়েন্সি এমনভাবে চুজ করছি যাতে করে ডেল্টাইটে এইচ নিউর সঙ্গে সমান না হয়। তখন তারা কি করবে না, মলিকুলটা একটা ফোটন অ্যাবজর্ব করে একটা ট্রানজিয়েন্ট স্টেটে গিয়ে পৌঁছাবে, ট্রানজিয়েন্ট স্টেট থেকে আবার আগের জায়গায় সে ফিরে আসবে। দেখো এখানে এই 0 থেকে স্টার্ট করে 2 তে ফিরলো, 1 থেকে শুরু করে 3 তে ফিরলো, 2 থেকে শুরু করে 4 এ ফিরলো, তার জন্য ডেল্টা ইকুয়াল টু +2। আর যখন 2 থেকে শুরু করে 0-তে, বা 3 থেকে শুরু করে 1-এ, বা 4 থেকে শুরু করে তোমার 2-এ আসছে, তখন ডেল্টা জে ইকুয়াল টু -2। এটা তাহলে ডেল্টা জি ইকুয়াল টু +2 যখন দেখো যে ফ্রিকোয়েন্সি লাইট অ্যাবজর্ব করলো ছাড়বে তার থেকে কম ফ্রিকোয়েন্সির লাইট, কারণ এই এনার্জি গ্যাপটা যতটা তার তো 2 ধাপ উপরে এসে থেমে যাচ্ছে, তো তার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা কমে যাবে, সেটাকে স্টোকস লাইন দেবে। আর পরেরটা দেখো 2 থেকে শুরু করলো, যে ফ্রিকোয়েন্সি লাইট অ্যাবজর্ব করলো ছাড়লো কিন্তু তার থেকে বেশি, তখন অ্যান্টি স্টোকস লাইন দেবে। তাহলে এরা দুজন করসপন্ড করবে তোমার রামান লাইন। আর যেখান থেকে শুরু করেছে কিন্তু সেখানেই নাম সেটা র্যালে লাইন দিচ্ছে, সেটা রামান স্পেকট্রোস্কোপির বিষয় নয়। তাহলে এবারে দেখো, তাহলে আমি জেথ লেভেল থেকে J+2 লেভেলে যদি নামে, মানে জে এবারে সরাসরি জে থেকে J+2 তে যাচ্ছে না, কিন্তু যেটা হচ্ছে জে থেকে স্টার্ট করলো করে ট্রানজিয়েন্ট স্টেটে গিয়ে আবার J+2 তে ফিরে আসছে। তাহলে এই যে এনার্জি গ্যাপটা ডেল্টা এপসাইলন বার জে থেকে J+2 তে, এই গ্যাপটা কত হবে না এপসাইলন বার J+2 মানে এপসাইলন বার জে। আচ্ছা, এবারে তোমরা জানো যে ইয়েতে যদি তুমি রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশনে থাকো, তাহলে রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশনে জেথ লেভেলের এনার্জিটা হচ্ছে বি জে ইন্টু J+1।
তো জে প্লাস টু লেভেলের এনার্জি কত হবে বি জে প্লাস টু ইন্টু জে প্লাস থ্রি, এই বিয়োগটাকে করো, তো বি কমন নিয়ে নিলে জে স্কোয়ার প্লাস ফাইভ জে প্লাস সিক্স মাইনাস জে স্কোয়ার মাইনাস জে। তো দেখো জে স্কোয়ার কেটে চলে গেল, তো ফাইভ জে মাইনাস জে মিলে ফোর জে হলো, আর এখানে সিক্স হয়ে গেল। তার মানে এটা জে এবং জে প্লাস টু লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ হচ্ছে বি ফোর জে প্লাস সিক্স হচ্ছে এটা। এবার আমি ধরো ডেল্টা জি যখন প্লাস টু, আমি স্টোকস লাইনগুলো পাওয়ার জন্য আমি জিরো থেকে টু, ওয়ান থেকে থ্রি, টু থেকে ফোর, থ্রি থেকে ফাইভ এই ট্রানজিশনগুলোকে দেখবো। যেমন এই যে বাঁদিকে যেটা হয়েছে জিরো থেকে টু, ওয়ান থেকে থ্রি, টু থেকে ফোর, এই ট্রানজিশনগুলো দেখবো। তাহলে জে এর ভ্যালুটা সেই মতো করে বসাও তুমি। জিরো থেকে ট্রানজিশন মানে জে এর ভ্যালু তুমি জিরো বসাও। ধরো প্রথমটা যে ধরো ধরো জিরো থেকে ট্রানজিশন, ধরো যে গল্প জিরো থেকে ট্রানজিশন, এখানে জিরো বসালে এটা সিক্স বি হবে। ওয়ান থেকে ট্রানজিশন যদি করো টেন বি হবে। টু থেকে ট্রানজিশন করলে হচ্ছে 14 বি হবে, অ্যান্ড সো অন। তাহলে দেখো এখানে এই যে তোমার মানে ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা কি হলো। আচ্ছা এটা কিন্তু খেয়াল করি, আমি তো এই গ্যাপটাকে ক্যালকুলেট করলাম না, এই যে গ্যাপটা জেথ লেভেল এবং জে প্লাস টু লেভেলের গ্যাপটা, জেথ লেভেল জে প্লাস টু লেভেলের মধ্যে গ্যাপটা ক্যালকুলেট করেছি। তাহলে ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা কবে, যে ফ্রিকোয়েন্সি লাইট তুমি দিয়েছিলে তার থেকে এই দেখো এইটা হচ্ছে এই ফ্রিকোয়েন্সি লাইট আমি দিয়েছিলাম, এই যে ছবিটা দেখাচ্ছি, আর ছাড়ছে হচ্ছে এইটা। তাহলে কতখানি ছাড়ছে না যতখানি নিয়েছিল তার তুলনায় এই যে ডিফারেন্সটা, যে কারণে জিরো থেকে টু, তার যে এনার্জি গ্যাপটা সেটাকে বাদ দিলেই হবে। তো সেই জন্য স্টোকস লাইনে এটা পেলে নিউ জিরো মাইনাস সিক্স বি, নিউ জিরো মাইনাস টেন বি, নিউ জিরো মাইনাস ফোরটিন বি, নিউ জিরো মাইনাস এইটিন বি, অ্যান্ড সো অন। তার মানে দেখো তুমি স্টোকস লাইনে পাচ্ছ কি, এই যে এইটা পাচ্ছ হচ্ছে নিউ জিরো মাইনাস সিক্স বিতে, এটা নিউ জিরো মাইনাস টেন বিতে, মানে এইটা পাচ্ছ তুমি নিউ জিরো মাইনাস সিক্স বিতে, এইটা পাচ্ছ নিউ জিরো মাইনাস টেন বিতে, এইটা পাচ্ছ নিউ জিরো মাইনাস ফোরটিন বিতে, অ্যান্ড সো অন। এটা তার মানে দেখো তাহলে ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা তুমি পাচ্ছ কি করে, ভালো করে খেয়াল করো। ধরো যেই কত জিরো লেভেল থেকে ট্রানজিশন হয়ে ট্রানজিয়েন্ট লেভেলে গেল, যেটা সেটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি লাইট অ্যাবজর্ব করেছে সেটা। এবারে যেটা বেসিক্যালি র্যালে লাইনের ফ্রিকোয়েন্সিটা দেবে বা অ্যাবজর্পশন যে ফ্রিকোয়েন্সিটা সেটা দেবে। এবার নামছে যখন এই ট্রানজিয়েন্ট স্টেট থেকে যেই করে টুতে নেমে গেল, তাহলে জিরো থেকে টু এর মধ্যে যে এনার্জি গ্যাপটা, সেই গ্যাপটা বেসিক্যালি তোমাকে কি করতে হবে, যে যতখানি মানে আমি যদি ওয়েভ নাম্বারের টার্মসে ভাবি, যে ওয়েভ নাম্বারের ফোটন সে অ্যাবজর্ব করেছিল, এমিটেড ফোটনটা হবে কি তার তুলনায় এই এতখানি পরিমাণ কম। এই যে জিরো থেকে টু এর মধ্যে যে এনার্জি গ্যাপ সেটা কিন্তু সেন্টিমিটার ইনভার্সে বের করো, ততখানি কম হয়ে যাবে। সিমিলারলি যখন ওয়ান থেকে তুমি থ্রিতে ট্রানজিশনটা হচ্ছে, তাহলে যে ফ্রিকোয়েন্সি লাইট অ্যাবজর্ব করেছিল তার তুলনায় যে ফ্রিকোয়েন্সি লাইট এমিট করছে সেটা ডিফারেন্স খেতে হবে। যে ফ্রিকোয়েন্সি লাইট এমিট করলো সেটা হচ্ছে অ্যাবজর্পশন ফ্রিকোয়েন্সি, তার সঙ্গে এই ডিফারেন্স এক থেকে তিনের মধ্যে এনার্জি গ্যাপ সেটা বিয়োগ হয়ে যাবে, টু থেকে ফোর বিয়োগ হয়ে যাবে। আর পরেরটা যখন অ্যান্টিস্টোক্স লাইন করবো, দেখো যে ফ্রিকোয়েন্সি লাইট অ্যাবজর্ব করবে ছাড়ছে কিন্তু তার থেকে কিছুটা বেশি, টু থেকে শুরু করে জিরোতে আসছে মানে এতটা বেশি হলো। আবার ওয়ান থেকে শুরু করে থ্রি থেকে শুরু করে ওয়ানে আসছে, মানে দেখো এটা বেশি হলো। তার মানে স্টোকস লাইনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা অ্যাকচুয়ালি কমবে, সেটা বুঝতে পারছো। অ্যান্টি স্টোকস লাইনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা অ্যাকচুয়ালি বাড়বে, এবং বাড়বে ওই একই পরিমাণ। নিউ জিরো প্লাস সিক্স বি, এটা হচ্ছে ধরো নিউ জিরো প্লাস সিক্স বি, তারপর একটা হচ্ছে নিউ জিরো প্লাস টেন বি, তারপর একটা নিউ জিরো প্লাস ফোরটিন বি, অ্যান্ড সো অন। এটা তাহলে এইটা হলো তোমার বাদিকটা হলো তোমার স্টোকস লাইনের জন্য করেসপন্ডিং লাইনগুলোর ফ্রিকোয়েন্সি, আর যে অ্যান্টিস্টোক লাইনের জন্য ফ্রিকোয়েন্সি। মানে এই র্যালের লাইন তার ফ্রিকোয়েন্সি যদি নিউ জিরো হয়, তার থেকে এই সিক্স বি বাঁদিকে, টেন বি বাঁদিকে, ফোরটিন বি বাঁদিকে, এইট বি বাঁদিকে লাইনগুলো পাচ্ছ। আর ডান দিকে যেগুলো অ্যান্টিস্টোকস লাইন সেগুলো হচ্ছে তোমার যে তোমার যেটাকে বলা হয় র্যালে লাইনের যে ফ্রিকোয়েন্সি বা ইনফিনিটি লাইটের ফ্রিকোয়েন্সি, তার সঙ্গে প্লাস সিক্স বি দূরে, প্লাস টেন বি দূরে, প্লাস ফোরটিন বি দূরে, প্লাস এইটিন বি দূরে তুমি লাইনগুলোকে পাচ্ছ। আজ এবারে মজা দেখো যে তুমি আইদার স্টোকস ব্রাঞ্চ এবং অ্যান্টি স্টোক ব্রাঞ্চের দুটো সাকসেসিভ লাইনের মধ্যে তুমি গ্যাপ দেখো, গ্যাপটা কিন্তু ফোর বি করে। এই ডিফারেন্সটা ফোর বি, এই ডিফারেন্সটা ফোর বি, এই ডিফারেন্সটা ফোর বি, অ্যান্ড সো অন। ঠিক একই রকম ভাবে ডান দিকেও তুমি যদি একই রকম করে তোমার দুটো যে লাইন পেয়েছো, তুমি দুটো লাইনের মধ্যে গ্যাপ যদি দেখো, তাহলে এটা হচ্ছে নিউ জিরো প্লাস সিক্স বি, তাহলে নিউ জিরো প্লাস টেন বি, তাহলে গ্যাপটা হয়ে গেল ফোর বি। পরেরটা নিউ জিরো প্লাস টেন বিতে, নিউ জিরো প্লাস ফোরটিন বিতে, গ্যাপটা ফোর বি অ্যান্ড সো অন। এটা ঠিক আছে। তাহলে দেখো যেটা দাঁড়াচ্ছে যে স্টোকস এবং অ্যান্টি স্টোকস লাইন তাদের মধ্যে যে গ্যাপগুলো,
মানে সাকসেসিভ দুটো স্ট্রোকস লাইনের মধ্যে গ্যাপ বা সাকসেসিভ দুটো অ্যান্টি স্ট্রোক লাইনের মধ্যে গ্যাপ কিন্তু 4b করে। শুধু এই অরিজিনের জায়গাটা খেয়াল রাখবে, র্যালে লাইনের সঙ্গে কিন্তু ফার্স্ট স্ট্রোকস লাইনের গ্যাপটা 6b, বা র্যালে লাইনের সঙ্গে ফার্স্ট অ্যান্টি স্ট্রোক লাইনের গ্যাপ কিন্তু 6b। কিন্তু বাকি সমস্ত অ্যান্টি স্ট্রোকস লাইন যেগুলো হয়েছে তাদের মধ্যে গ্যাপগুলো 4b করে, বা স্ট্রোকস লাইন যেগুলো হয়েছে তাদের গ্যাপগুলো হচ্ছে তোমার 4b করে। তার মানে এই যে স্পেকট্রাটা, সেই স্পেকট্রাটা দেখে আমি যেটা বের করে নিতে পারলাম সেটা হচ্ছে 4bটা। তাহলে স্পেসিং বিটুইন সাকসেসিভ স্ট্রোকস আর অ্যান্টি স্ট্রোকস লাইন সেটা হচ্ছে 4b। যখন তুমি 4b পেলে, সেই মানে সেই 4bটা তুমি কি করলে না, ওই স্পেকটা থেকে ডিটারমাইন দ্য স্পেসিং হুইচ ইজ ইকুয়াল টু 4b, সেটাকে 4 দিয়ে ভাগ করে গেট দ্য রোটেশনাল কনস্ট্যান্ট b। আবার b যেহেতু 8/8 পাই স্কয়ার মিউ r0 স্কয়ার c, দেন উই গেট দ্য ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ অ্যাট এই r0 ভ্যালুটা বের করে ফেললে √h/8 পাই স্কয়ার মিউ bc। তার মানে দেখো, যেটা পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি বা মাইক্রো স্পেকট্রোস্কোপি করেছিলাম তখন সাকসেসিভ দুটো লাইনের মধ্যে গ্যাপ ছিল 2b। 2b কে 2 দিয়ে ভাগ করে b পেয়েছিলাম, b যেহেতু 8/8 পাই স্কয়ার মিউ r0 স্কয়ার c, সেখান থেকে তুমি r0টা পেয়ে যাবে। আর যখন রামন স্পেকট্রোস্কোপি করছি তখন যে মানে দুটো স্ট্রোকস লাইনের মধ্যে গ্যাপ বা দুটো অ্যান্টি স্ট্রোক লাইনের মধ্যে গ্যাপ কিন্তু এখন আর 2b না 4b। তা সেই গ্যাপটাকে তুমি জাস্ট দেখে নাও, থেকে 4 দিয়ে ভাগ করে b পেয়ে যাও, পরে ওই একই লজিকে তুমি ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থটাকে বের করে ফেলতে পারছো। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে ইভেন যদি হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলও হয়, তার ক্ষেত্রেও তোমার বন্ড লেন্থ বের করতে কোনো অসুবিধা হবে না, কারণ হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল সেও কিন্তু তোমার রোটেশনাল রামন স্পেকট্রোস্কোপিতে রেসপন্স করে। তাহলে হোমোনিউক্লিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ হেটেরোনিউক্লিয়ার যে কোনো মলিকুলের ক্ষেত্রেই তোমাকে যদি এটাকে বন্ড লেন্থটাকে বের করতে হয়, তুমি এইরকম অ্যাপ্রোচে সেটাকে বের করো। তো দেখো, যতটুকু বললাম কোনো কিছু অসুবিধা হয়েছে এটা আমাকে বলো, কোনো কিছু প্রবলেম হলে বলো। এটা এই যে ক্যালকুলেশনগুলো, হ্যাঁ, এই যে ছবি টবিগুলো, এইগুলো কোথাও কোনো যদি প্রবলেম থাকে আমাকে বুঝিয়ে দাও, বলো তুমি, আমি উত্তর দেবো। আর পুরোটাকে বুঝতে পেরেছো সব ঠিকঠাক করে? হ্যাঁ স্যার। আচ্ছা, একটা জিনিস একটুখানি বলি যে স্ট্রোকস আর অ্যান্টি স্ট্রোক যে ব্রাঞ্চগুলো হয়েছে না, এটা একে অপরের মিরার ইমেজ হবে না, না হওয়াটা খুব স্বাভাবিক। তার কারণটা দেখো, যখন তুমি স্ট্রোকস লাইনের প্রথম লাইনটা পাচ্ছ যেই করে 0 লেভেল থেকে ট্রানজিশনের জন্য, কিন্তু অ্যান্টি স্ট্রোকস লাইনের প্রথম লাইনটা পাচ্ছ যেই করে 2 লেভেল থেকে ট্রানজিশনের জন্য। স্ট্রোকসের সেকেন্ড লাইনটা ট্রানজিশনটা যেই করে 1 লেভেলের থেকে, আর এক্ষেত্রে হচ্ছে যেই করে 3 লেভেল থেকে। এবারে ব্যাপারটা হচ্ছে কি, রিলেটিভ পপুলেশন অফ এনি স্টেট সেগুলো তো আলাদা আলাদা। তাহলে যেই করে 0 লেভেলের যে পপুলেশন, যেই করে 2 লেভেলের পপুলেশন আলাদা, 1 এর যে পপুলেশন, 3 এর পপুলেশন আলাদা। সেখানে ইন্টেন্সিটিটা বেসিক্যালি তো যে স্টেট থেকে ট্রানজিশন হচ্ছে তার পপুলেশনের উপরে নির্ভর করে। হ্যাঁ, এবং যেহেতু ফার্স্ট স্ট্রোকস এবং ফার্স্ট অ্যান্টি স্ট্রোকস লাইন দুটো দুই জায়গা থেকে ট্রানজিশনটা হচ্ছে, একটা যেই করে 0 থেকে, একটা যেই করে 2 থেকে, সেখান থেকে আমি জাস্ট সিম্পলি বলতে পারি যে একটা আর একটা মিরার ইমেজ হবে না। ঠিক আছে, সেখানে এই কথাটা এখানে বলা হয়েছে যে স্ট্রোকস অ্যান্ড অ্যান্টি স্ট্রোকস লাইন আর নট মিরার ইমেজ টু ইচ আদার। তারপরে বন্ড লেন্থ অফ হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল ক্যান বি ডিটারমাইন ইউজিং বোথ মাইক্রোওয়েভ অ্যান্ড রামন স্পেকট্রোস্কোপি। এইটা। আর হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে তো তোমাকে শুধুমাত্র রামন স্পেকট্রোস্কোপি ব্যবহার করেই করতে হবে। এটা আগে অনেকবার লিখেছি, তো আরেকবার এটা এখানে লিখে দিই যে বন্ড লেন্থ of a homonuclear diatomic molecule can be determined using rotational রামন। হ্যাঁ, মানে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলের বন্ড লেন্থ তুমি পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি বা মাইক্রো স্পেকট্রোস্কোপি করে করতে পারবে না। এর ক্ষেত্রে শুধুমাত্র রোটেশনাল রামন স্পেকট্রোস্কোপিটাই ব্যবহার করতে হবে। যদি হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল হয় তখন তুমি মাইক্রো স্পেকট্রোস্কোপি অ্যাজ ওয়েল অ্যাজ রামন স্পেকট্রোস্কোপি দু রকম করে বন্ড লেন্থ থেকে বের করতে পারবে। তো এইটাই হচ্ছে অল অ্যাবাউট তোমার রোটেশনাল রামন স্পেকট্রোস্কোপি। তাহলে রোটেশনাল রামন স্পেকট্রোস্কোপিটা আমি যেখান থেকে বলেছি, প্রথমে তুমি পোলারিটি ইলিপসয়েড নিয়ে কিছু জেনারেল ডিসকাশন করে দিয়েছি।
তারপর রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপিতে যে কথাগুলো বলা হলো সেখানে যদি কারো কোথাও কোনো অসুবিধা থাকে একবার আমাকে বলে নাও। এক মিনিট দাঁড়াও। হ্যাঁ, হ্যাঁ, ফ্যান চালালে ঠান্ডা লাগছে, এবার ফ্যান না চালালে গরম লাগছে। আচ্ছা চলো নেক্সট চলে এসো ভাইব্রেশনাল রামান স্পেকট্রোস্কোপিতে। তাহলে প্রথমে হচ্ছে টু বি অ্যাক্টিভ ইন ভাইব্রেশনাল রামান স্পেকট্রোস্কোপি মলিকুলার পোলারাইজিবিলিটি মাস্ট চেঞ্জ ডিউরিং মলিকুলার ভাইব্রেশন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আচ্ছা সিলেকশন রুলটা এই পার্টিকুলার কেসে কিন্তু আইআর স্পেকট্রোস্কোপি ইউজিং অ্যানহারমোনিক অসিলেটর যে সিলেকশন রুল ছিল এখানে সেই সিলেকশন রুল ডেল্টা ভিটা +-1 +-2 +-3 ইত্যাদি ইত্যাদি। আচ্ছা এবারে আমি যদি ধরো তোমার এই ডেল্টা ভি ইকুয়াল টু +-1 তার মধ্যে থাকি, মানে সবটাই হবে, আমি ধরো প্রথমে ফান্ডামেন্টাল যে ব্যান্ডগুলো সেগুলো দেখতে চাইছি আর কি। ফান্ডামেন্টাল ব্যান্ডগুলো দেখতে চাইলে দেখো এইরকম সিচুয়েশন হবে। তো ভি ইকুয়াল টু 0 থেকে ট্রানজিশনটা হয়ে 1-এ নামলো, 1 থেকে ট্রানজিশন হয়ে 2-এ নামলো, 2 থেকে ট্রানজিশন হলে 3-এ নামলো, এইগুলোর জন্য তোমার ডেল্টা ভি যেটা সেটা বেসিক্যালি তোমার +1। তার মানে তোমার এই যে গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটে অনেক ভাইব্রেশনাল লেভেল আছে, কারণ আমি এমনভাবে ইউভি ভিজিবল লাইটটাকে দিচ্ছি যাতে করে কোনো একটা পার্টিকুলার স্টেবল ইলেকট্রনিক স্টেটে যেতে না পারে। তো সে কোথায় যাবে না ট্রানজিয়েন্ট স্টেটে যাবে, ট্রানজিয়েন্ট স্টেট থেকে সে নেমে আসছে ডেল্টা ভি ইকুয়াল টু +1 এর জন্য। আর ডেল্টা ভি ইকুয়াল টু -1 এর জন্য কি হচ্ছে না 1 থেকে শুরু করে 0-তে নামলো, 2 থেকে শুরু করে 1-এ নামলো, 3 থেকে শুরু করে 2-তে নামলো অ্যান্ড সো অন। এইটা আচ্ছা এবারে ডেল্টা ভি +1 হলে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ ফ্রিকোয়েন্সিটা যা ইনসিডেন্ট লাইটের যা ফ্রিকোয়েন্সি হবে স্ক্যাটার লাইটের ফ্রিকোয়েন্সি তার তুলনায় কমে যাচ্ছে মানে এগুলো স্টোকস লাইন দেবে। আর এক্ষেত্রে যে ফ্রিকোয়েন্সি লাইট অ্যাবজর্ব করলো করে নামলো আরো নিচে, মানে ছাড়বে হচ্ছে বেশি ফ্রিকোয়েন্সির লাইট। হ্যাঁ সরি এটা হয়েছে, এক মিনিট এটা এটা একটুখানি করা আছে, এটা 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 প্লাস সাইন দেওয়া হয়ে গেছে। এটা গেটার দেয়। তাহলে অ্যান্টিস্টোক্স লাইনের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, যে ফ্রিকোয়েন্সি লাইট সে অ্যাবজর্ব করলো ছাড়লো হচ্ছে তার থেকে বেশি ফ্রিকোয়েন্সি লাইট, সেগুলো থেকে অ্যান্টিস্টোক্স লাইন দেবে। আচ্ছা এবারে আমি যদি তোমার এই 0 থেকে 1-এর মধ্যে এনার্জি গ্যাপটাকে ক্যালকুলেট করি ইউজিং দ্য অ্যানহারমোনিক অসিলেটর মডেল বা মোস অসিলেটর মডেলের ক্ষেত্রে কি হয়, ফর মোস অসিলেটর এনার্জিটা যদি ইন দ্য ইউনিট অফ তুমি সেন্টিমিটার ইনভার্সে লেখো সেটা কত হয় না ভি প্লাস হাফ নিউবার অসিলেটর মাইনাস ভি প্লাস হাফ দ্য স্কোয়ার ইন্টু এক্সি নিউবার অসিলেটর। এইটা তাহলে দেখো, তাহলে তুমি তার মতো করে এই আমি 0 থেকে 1-এর মধ্যে এনার্জি গ্যাপটা যখন ক্যালকুলেট করছি তাহলে এই ভি ইকুয়াল টু 1-এর জন্য এনার্জি মাইনাস ভি ইকুয়াল টু 0-এর জন্য এনার্জি পুরোটাই আমি সেন্টিমিটার ইনভার্সে নিচ্ছি। এবারে মোস অসিলেটর মডেলের মধ্যে যদি তুমি থাকো তাহলে এইখানে ভি এর জায়গায় 1 বসাও আর একবার ভি এর জায়গায় 0 বসাও, তাহলে ভি এর জায়গায় 1 বসালে 3-এর 2 নিউবার অসিলেটর মাইনাস 9-এর 4 এক্সি নিউবার অসিলেটর, আর ভি এর ভ্যালু একবার 0 বসালে সেটা হাফ নিউবার অসিলেটর মাইনাস 1-এর 4 এক্সি নিউবার অসিলেটর। এটা এবারে তুমি যদি
বিয়োগটাকে করো, দেখো নিউবার অসিলেটর মাইনাস 2 এক্সি নিউবার অসিলেটর হলো, সেটা হচ্ছে নিউবার ফান্ডামেন্টাল। ঠিক আছে, এটা তার মানে তোমার 0 থেকে 1-এ এই ট্রানজিশন, এমনি ডিরেক্টলি কিন্তু 0 থেকে 1-এ ট্রানজিশনটা হতো, 0 থেকে 1-এ ট্রানজিশন হতো, সেটা হচ্ছে তোমার আইআর স্পেকট্রোস্কোপিতে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটাকে দিচ্ছে। তাহলে স্টোকস লাইনের ফ্রিকোয়েন্সি তাহলে কত হচ্ছে? দেখো তোমার এই যে ফ্রিকোয়েন্সি লাইট অ্যাবজর্ব করলো, স্ক্যাটার লাইটের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে তোমার ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি থেকে এতখানি পরিমাণ কম, অর্থাৎ ফার্স্ট স্টোকস লাইনের ফ্রিকোয়েন্সিটা নিউ জিরো মাইনাস নিউ ফান্ডামেন্টাল হচ্ছে, ফার্স্ট অ্যান্টি স্টোক লাইনের ফ্রিকোয়েন্সিটা নিউ জিরো প্লাস নিউ ফান্ডামেন্টাল হচ্ছে। তার তুমি এই ক্ষেত্রে মানে স্টোকস লাইনে 0 থেকে 1-এ গেলো, তার জন্য ফ্রিকোয়েন্সিটা নিউ জিরো মাইনাস নিউ ফান্ডামেন্টাল, আর অ্যান্টি স্টোকসে ধরো তোমার এই 1 থেকে শুরু করে 0-তে গেলো, তার জন্য ফ্রিকোয়েন্সিটা নিউ জিরো প্লাস নিউ ফান্ডামেন্টাল। এটা আচ্ছা, এবারে আমি আরো সব ট্রানজিশনগুলোকে কনসিডার করতে পারতাম। ধরো তোমার এই যে বিভিন্ন রকমের সিলেকশন, মানে প্রথম কথা হচ্ছে হট ব্যান্ডগুলো দেখার জন্য তোমার 1 থেকে শুরু করে 2-তে নাবা, বা 2 থেকে শুরু করে 3-তে নাবা, বা এদিকে হচ্ছে 2 থেকে শুরু করে 1-এ নাবা, বা 3 থেকে শুরু করে হচ্ছে তোমার 2-তে নাবা, তো সেগুলো সব হট ব্যান্ডস দিত। আবার 0 থেকে শুরু করে ধরো একদম 2-তে নামছে, বা 1 থেকে শুরু করে 3-তে নামছে, বা এদিকে 2 থেকে শুরু করে 0-তে নামছে, 3 থেকে শুরু করে 1-এ নামছে, তখন ডেল্টা যেটা প্লাস মাইনাস 2 এর মধ্যে পড়ছে, তখন তোমাকে ওভারটোনস দেবে অ্যান্ড সো অন আর কি। আমি জাস্ট সিম্পলি ফান্ডামেন্টাল ব্যান্ড যেটা হয় সেইটা শুধু দেখলাম আর কি, সেটা হচ্ছে এইটা। তাহলে এবারে দেখো, তাহলে তুমি যখন শুধুমাত্র প্রথম লাইনগুলো নিয়ে কিন্তু ইন্টারেস্টেড হও, যে ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি যেখানে র্যালে লাইন পাওয়া যায় তার ফ্রিকোয়েন্সি কিন্তু নিউ জিরো হয়, তাহলে ফার্স্ট স্টোকস লাইন তার ফ্রিকোয়েন্সি হবে তোমার এই যে ফার্স্ট স্টোকস লাইনের ফ্রিকোয়েন্সিটা, সেটা হচ্ছে নিউ জিরো মাইনাস নিউ এফ, মানে এই যে এটা এটা নিউটা হচ্ছে নিউ, এটা এটা এইভাবে লিখি, নিউটা হচ্ছে তোমার নিউ জিরো মাইনাস নিউ এফ এইটা, আর এইটা হচ্ছে নিউটা হচ্ছে নিউ জিরো প্লাস নিউ এফ এইটা, এবং এখানে পরিষ্কার নিউটা লেস দ্যান নিউ জিরো, এখানে নিউটা গ্রেটার দ্যান নিউ জিরো। এবারে তুমি দেখো এইখান থেকে এই যদি র্যালে লাইনটা তুমি পাও, সেখান থেকে ফার্স্ট অ্যান্টিস্টোক বা ফার্স্ট স্টোকস লাইনের যে গ্যাপটা, এটা নিউবার ফান্ডামেন্টাল। তাহলে ওয়ান্স তুমি নিউবার ফান্ডামেন্টালটা পেলে, সেইখান থেকে বাকি যে কিছু ক্যালকুলেট করতে গেলে, ফোর্স কনস্ট্যান্ট অফ দ্য বন্ড ইত্যাদি ক্যালকুলেট করতে গেলে, সেগুলো তুমি করতে পারবে। তাহলে এখানে লিখে দ্যাট অর্ডিনারি টেম্পারেচার ভি ইকুয়াল টু জিরো লেভেল ইজ মোস্ট পপুলেটেড, ইজ মোর আচ্ছা ওই এটা আচ্ছা সরি, এবার এটা বলে নিই। সেটা হচ্ছে দেখো, এবারে এই যে দুটো লাইন তুমি পেয়েছো, স্টোকস লাইন এবং অ্যান্টি স্টোকস লাইন, দেখো অ্যান্টি স্টোকস লাইনের হাইটটা আমি যা লিখেছি, স্টোকস লাইনের হাইটটা কিন্তু তার থেকে আমি বেশি লিখেছি। তার মানে আমি এক্সপেক্ট করছি যে স্টোকস লাইনটা মোর ইন্টেন্স হবে, এবং সেটা সত্যি সত্যি হবে। তার কারণটা কি না, প্রথম স্টোকস লাইনটা পাচ্ছ ভি ইকুয়াল টু 0 লেভেল থেকে ট্রানজিশনের জন্য, আর ফার্স্ট অ্যান্টি স্টোকস লাইন পাচ্ছ ভি ইকুয়াল টু 1 লেভেল থেকে ট্রানজিশনের জন্য। এবার তুমি জানো ফ্রম বোলম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা, ভি ইকুয়াল টু 0 লেভেল ইজ মোর পপুলেটেড দ্যান দ্য ভি ইকুয়াল টু 1 লেভেল। এবার যে লেভেল থেকে ট্রানজিশনটা করছে তার পপুলেশনের উপরে বেসিক্যালি ইন্টেন্সিটিটা নির্ভর করে, সেই জন্য স্টোকস লাইন ইন্টেন্সিটিটা বেশি হবে দ্যান দ্য অ্যান্টি স্টোকস লাইন। এটাই লেখা হয়েছে অ্যাট অর্ডিনারি টেম্পারেচার ভি ইকুয়াল টু 0 লেভেল ইজ মোর পপুলেটেড দ্যান ভি ইকুয়াল টু 1 লেভেল, হেন স্টোকস লাইন ইজ মোর ইন্টেন্স দ্যান অ্যান্টি স্টোকস লাইন। এইটা। আর এবার টেম্পারেচার বাড়ালে কি হবে? উইথ ইনক্রিজিং টেম্পারেচার, relative population of V equal to 0 level gradually decreases and that of V equal to 1 level gradually increases. Consequently, intensity of Stokes line gradually decreases and that of anti-Stokes line gradually increases. When temperature is very high, then energy levels becomes equally populated and Stokes and anti-Stokes line will be of equal intensity. এটা আগে আমি আগের ক্লাসেই বলেছিলাম যে যখন তুমি টেম্পারেচার বাড়াচ্ছ, তখন বেশ কিছু কিছু মলিকুল ভি ইকুয়াল টু 0 থেকে 1 লেভেলে চলে যেতে চাইবে, সেখানে রিলেটিভ পপুলেশন অফ ভি ইকুয়াল টু 0 লেভেল সেটা গ্র্যাজুয়ালি কমবে, ভি ইকুয়াল টু 1 লেভেল গ্র্যাজুয়ালি বাড়বে। এবার টেম্পারেচার যদি এক্সট্রিমলি হাই তুমি করো, তখন তারা ইকুয়ালি পপুলেটেড হয়ে যায়। মানে কখনো এরকম সিচুয়েশন হয় না বোলম্যান ডিস্ট্রিবিউশন থেকে নন ডিজেনারেট কেসে যে ভি ইকুয়াল টু 0 তুলনায় ভি ইকুয়াল টু 1টা বেশি পপুলেটেড হয়ে যাবে, এটা কখনো হবে না। অ্যাটমোস্ট যেটা হতে পারে ভি ইকুয়াল টু 0 এবং 1 লেভেল করে ইকুয়ালি পপুলেটেড হবে। যদি ইকুয়ালি পপুলেটেড হয়ে যায়, তখন ইন্টেন্সিটি বলতে স্টোকস অ্যান্ড অ্যান্টি স্টোকস নাই, তারা বেসিক্যালি সমান হয়ে যাবে। ঠিক আছে, এটাকে মাথায় রাখো। আচ্ছা, এবারে আমরা এই যে মানে ভাইব্রেশনাল রামান স্পেকট্রোস্কোপি, তার সিলেকশন রুলটা কিছু পাল্টাচ্ছে না। ভাইব্রেশনাল রামান স্পেকট্রোস্কোপিতে রেসপন্স করতে গেলে কি প্রপার্টি হোল্ড করতে হবে, এগুলো আমি দেখেছি আর কি। ঠিক আছে, আচ্ছা, এবারে আমি ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রিন্সিপাল বলবো, যাকে বলা হয় মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল।
আচ্ছা, মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপালের স্টেটমেন্টটা হচ্ছে এই যে ফর এ সেন্ট্রোসিমেট্রিক মলিকুল IR active modes are Raman inactive and vice versa. For a centrosymmetric molecule, IR active modes are Raman inactive and vice versa. যদি একটা মলিকুল সেন্ট্রোসিমেট্রিক হয় অর্থাৎ যার ইনভার্সন সেন্টার আছে, তার ক্ষেত্রে দেখা যাবে যে সমস্ত ভাইব্রেশনাল মোডগুলো আইআরে অ্যাক্টিভ সেগুলো রামানে ইনঅ্যাক্টিভ হবে, আর যে সমস্ত মোডগুলো আইআরে ইনঅ্যাক্টিভ সেগুলো রামানে অ্যাক্টিভ হবে। এটা তার জন্য আমরা একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করি। ধরো কার্বন ডাইঅক্সাইড মলিকুল, এর একটা ইনভার্সন সেন্টার আছে, সেখানে একটা সেন্ট্রোসিমেট্রিক মলিকুল। আচ্ছা, এবারে এই কার্বন ডাইঅক্সাইড মলিকুলের ক্ষেত্রে টোটাল ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম কতগুলো হবে না 4টে হবে, কারণ টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম 9টা, তার মধ্যে ট্রান্স এখানে 3টে, আর লিনিয়ার মলিকুল বলে রোটেশনে তোমার 2টো চলে গেল, তাহলে 5টা চলে গেল, তা বাকি রইল 4টে। তাহলে সেন্ট্রোসিমেট্রিক মানে কার্বন ডাইঅক্সাইড মলিকুল এটা লিনিয়ার ট্রায়াটমিক মলিকুল, তার জন্য 4টে তোমার ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম, তার মধ্যে একটা হচ্ছে সিমেট্রিক স্ট্রেচিং, একটা হচ্ছে অ্যাসিমেট্রিক স্ট্রেচিং, আর হচ্ছে সিমেট্রিক বেন্ডিং, যেখানে সিমেট্রিক বেন্ডিংগুলো ডিজেনারেট। তা সিমেট্রিক স্ট্রেচিং এর ক্ষেত্রে দুটো বন্ডই একই সাথে বড় হবে, একই সাথে ছোট হবে। অ্যাসিমেট্রিক স্ট্রেচিং এর ক্ষেত্রে একটা বন্ড যখন ছোট হচ্ছে আর একটা বন্ড বড় হচ্ছে, অ্যান্ড ভাইস ভার্সা। আর যখন সিমেট্রিক বেন্ডিং মোড হবে তখন তার ডিজেনারেট মানে হচ্ছে একটা ইনপ্লেন বেন্ডিং হতে পারে, একটা আউট অফ প্লেন বেন্ডিং হতে পারে। এটাকে বলে সিজারিং, এটাকে বলে ওয়েগিং। ঠিক আছে, মানে একই প্লেনে এই ধরো এই অক্সিজেন এদিকে যাচ্ছে, কার্বনটা এদিকে যাচ্ছে, এই বন অ্যাঙ্গেলটা ছোট হলো, এই বন অ্যাঙ্গেলটা বড় হলো। অথবা এটা হতে পারে যে এই একটা বোর্ডের প্লেনে যদি COO থাকে, তাহলে এই ওটা আমার দিকে এগিয়ে আসছে, বোর্ডের সামনের দিকে আসছে, আর সেটা বোর্ডের পিছনের দিকে যাচ্ছে, সেখানে এটা আউট অফ প্লেন হয়ে যাচ্ছে, আউট অফ প্লেন বেন্ডিং। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 4টে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম, একটা সিমেট্রিক স্ট্রেচিং, একটা অ্যাসিমেট্রিক, আর একটা সিমেট্রিক বেন্ডিং। আর এবার সিমেট্রিক স্ট্রেচিং মোডটাকে দেখো, তখন এইটা কিন্তু ইকুইলিব্রিয়াম জিওমেট্রি হয়। আর কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে সিমেট্রিক স্ট্রেচিং এই বন্ড মোমেন্ট সমান বলে তার ডাইপোল মোমেন্টটা 0, এবং এই পার্টিকুলার ক্ষেত্রে পোলারাইজ ইলিপসয়েডের ছবিটা এরকম। আর এবারে যখন কম্প্রেসড হচ্ছে ডাইপোল মোমেন্টটা 0ই রইল, কিন্তু কম্প্রেসড হয়ে গেলে কি হবে, মলিকুলার সাইজটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, পোলারাইজিবিলিটিটা কমে যাচ্ছে, সেখানে পোলারাইজ ইলিপসয়েডের সাইজটা তোমার বড় হয়ে যাচ্ছে। আবার উল্টো দিকে যখন তোমার এটা স্ট্রেসড হয়ে গিয়ে বন্ডগুলো বড় হয়ে গেল, মলিকুলার ভলিউম বেড়ে যাচ্ছে, ডাইপোল মোমেন্ট অ্যাজ ইউজুয়াল 0 আছে, এটা মলিকুলার ভলিউম বেড়ে যাচ্ছে, সেখানে মোর পোলারাইজেবল হয়ে যাচ্ছে, সেখানে পোলারাইজ ইলিপসয়েডটা তোমার ছোট হয়ে যাচ্ছে। তা তুমি দেখো যদি কোনো একটা বন্ড লেন্থ, ধরো CO বন্ড লেন্থটাকে তুমি বন্ড লেন্থের ফাংশন হিসেবে পোলারাইজিবিলিটিটাকে প্লট করো, মানে আলফা অ্যাজ এ ফাংশন অফ জাই, যেখানে জাই হচ্ছে তোমার বেসিক্যালি বন্ড লেন্থটা রিপ্রেজেন্ট করে, যদি তুমি প্লট করো তখন মানে বন্ড লেন্থের ইয়েটা মানে বন্ড লেন্থে কতখানি পাল্টাচ্ছে সেটা কিন্তু রিপ্রেজেন্ট করে। যাই যখন 0 অর্থাৎ ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে তার একটা পোলারাইজিবিলিটি আছে, তো এই যে পোলারাইজিবিলিটি আছে সেটা ধরে নাও তোমার আলফা 0 এটা আছে। আর এবারে যাইটা ছোট মানে যাইটা নেগেটিভ মানে হচ্ছে বন্ডটা ছোট হচ্ছে, আর যাইটা পজিটিভ মানে হচ্ছে বন্ডটা বড় হচ্ছে। বন্ডটা যখন ছোট হচ্ছে তখন কি হচ্ছে, সেটা মলিকুলার ভলিউমটা কমে যাচ্ছে বলে সেটা আরো কম পোলারাইজেবল হয়ে যাচ্ছে। এই দেখো পোলারাইজিবিলিটিটা কমছে। আর হয় যখন যাইটা পজিটিভ অর্থাৎ বন্ড লেন্থটা বাড়ছে, তখন কি হচ্ছে, তখন দেখো পোলারাইজেবিলিটিটা বাড়ছে। তার মানে তুমি যদি আলফা পাশে যাই প্লট করো, তাহলে এরকম একটা প্লট দেখতে হবে যে ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে যখন জাই ইকুয়াল টু 0 তখন তার একটা পোলারাইজিবিলিটি আছে আলফা 0, তার বাঁ দিকে হচ্ছে পোলারাইজিবিলিটি গ্র্যাজুয়ালি কমেছে, আর ডান দিকে হচ্ছে পোলারাইজিবিলিটি গ্র্যাজুয়ালি বেড়েছে। এবং পরিষ্কার দেখতে পাচ্ছ যে অরিজিনে তুমি যদি একটা ট্যানজেন্ট আনো ডেল আলফা বাই ডেল জাই আর জাই ইকুয়াল টু 0, সেটা নট ইকুয়াল টু 0। তার মানে যদি ডেল আলফা বাই ডেল জাই আর জাই ইকুয়াল টু 0 নট ইকুয়াল টু 0 হয়, তার মানে বোঝা গেল কি এটা রামানে অ্যাক্টিভ হবে। তার মানে দেখো যখন তুমি সিমেট্রিক স্ট্রেচিং মোড অফ ভাইব্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড কনসিডার করছো, ডাইপোল মোমেন্টের কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে সেটা আইআর ইনঅ্যাক্টিভ, কিন্তু পোলারাইজিবিলিটি পিরিয়ডিক চেঞ্জটা হচ্ছে, সেই জন্য সেটা তোমার রামানে অ্যাক্টিভ। তাহলে কি বলা হচ্ছে যে দিস মোড ইজ আইআর ইনঅ্যাক্টিভ বাট রামান অ্যাক্টিভ। তাহলে বুঝতে পারলে যে এই কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে সিমেট্রিক স্ট্রেচিং মোডটা কেন আইআরে অ্যাক্টিভ, কেন আইআরে ইনঅ্যাক্টিভ আর রামানে অ্যাক্টিভ, এটা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, এবারে চলে আসছে অ্যাসিমেট্রিক স্ট্রেচিং মোডটা। অ্যাসিমেট্রিক স্ট্রেচিং মোড যদি কনসিডার করে, ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে ডাইপোল মোমেন্ট 0, তার একটা পোলারাইজিবিলিটি আছে, সেটা পোলারিটি ইলিপসয়েড আমি দেখিয়েছি। আর এবারে ইকুইলিব্রিয়াম জিওমেট্রি থেকে যদি ডিসপ্লেসমেন্ট খুব কম হয়, তাহলে তুমি দেখেছো এটা হারমোনিক অসিলেটরের মধ্যে বিহেভ করবে, অর্থাৎ একটা বন্ড কম্প্রেস করতে যতটা কঠিন স্ট্রেচ করতে ইকুয়ালি কঠিন, যদি তোমার ইকুইলিব্রিয়াম জিওমেট্রি থেকে ডিসপ্লেসমেন্টটা খুব কম হয়, এবং হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে সেই সিচুয়েশনটা হয়।
আর তুমি যখন অ্যাসিমেট্রিক স্ট্রেচিং করছো তখন এই বন্ডটা ছোট হচ্ছে, এই বন্ডটা বড় হচ্ছে, তাহলে এর বন্ড মোমেন্ট আর এর বন্ড মোমেন্ট তখন সমান হলো না। যে বন্ডটা বড় তার বন্ড মোমেন্ট বেশি বলে এই দিকে তার একটা নেট ডাইপোল মোমেন্ট থেকে যাবে। কিন্তু এই সিও বন্ডটা ছোট হওয়ার জন্য ভলিউমটা যতটা কমেছে, এই সিও বন্ডটা বড় হওয়ার জন্য ভলিউম এক্সাক্টলি ততটা বেড়ে গেছে বলে মলিকুলার পোলারাইজেবিলিটি কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, সাইজ শেপ একই রকম আছে। ঠিক একই রকম ভাবে বাঁ দিকের বন্ডটা ছোট, ডান দিকের বন্ডটা কিন্তু বড় করতে বাঁ দিকে যা বন্ড মোমেন্ট ডান দিকে বন্ড মোমেন্টটা বেশি, সেখানে মিউটা নট ইকুয়াল টু 0 হলো। এবং তার সঙ্গে সঙ্গে যেটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, যে তোমার যে এক্ষেত্রে বন্ডটা যতটা ছোট হয়েছে বন্ডটা কিন্তু ততটা বড় হয়েছে, এখানে পোলারাইজেবিলিটির কিন্তু এফেক্টিভলি কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে যেটা দাঁড়াচ্ছে দেখো, যে তুমি যখন এই জাই ভার্সেস আলফা তুমি প্লটটাকে করছো, তাহলে আমি যেভাবে ভাবছিলাম যে ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে যদি হতো, তাহলে এদিকটাও যেমন অবস্থা এদিকেও একই অবস্থা, অর্থাৎ তার ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে তার যে পোলারাইজেবিলিটি হয় সেই পোলারাইজেবিলিটি থাকবে। এবারে কেউ কেউ তর্কের খাতিরে ভাবতে পারে যে যে না, আমার তো ইকুইলিব্রিয়াম জিওমেট্রি খুব আশেপাশে না ভেবে আমি যদি অনেকটা বেশি স্ট্রেচ বা অনেকটা বেশি কম্প্রেস করে ফেলতাম, তখন তো আর ওই পোটেনশিয়াল এনার্জিটা সিমেট্রিক থাকতো না। কিন্তু এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, দেখো এই বাঁ দিকের স্ট্রাকচারটা আর ডান দিকের স্ট্রাকচারটা তারা কিন্তু একই রকমের ফিজিক্যাল প্রপার্টি শো করবে। এর ক্ষেত্রে এই বন্ডটা ছোট হচ্ছে, এই বন্ডটা বড় হচ্ছে, এর ক্ষেত্রে এই বন্ডটা ছোট হচ্ছে, এই বন্ডটা বড় হচ্ছে। যদি ওভারঅল মলিকুলার ভলিউম বাড়ে তাহলে দুদিকেই মলিকুলার ভলিউম বাড়বে, ওভারঅল মলিকুলার ভলিউম যদি কমে দুদিকেই মলিকুলার ভলিউমটা কমবে, বা পোলারাইজেবিলিটি যদি বাড়ে দুজনের ক্ষেত্রেই বাড়বে, কমলে দুজনের ক্ষেত্রেই কমবে। তাহলে ইকুইলিব্রিয়াম জিওমেট্রি আশেপাশে থাকলে সবাইয়ের পোলারাইজেবিলিটি সমান। ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে কিন্তু সরে যাওয়া হতো, তা দুজনেরই পোলারাইজেবিলিটি বাড়তে পারে, দুজনেরই পোলারাইজেবিলিটি কমতে পারে, কিন্তু ইকুয়াল ওয়েতে। তা দেখো তুমি যখন প্লটটাকে করবে, তাহলে এক্ষেত্রে যদি সিও বন্ড লেন্থের চেঞ্জটাকে তুমি যাই দিয়ে এক্সপ্রেস করো, যাইটা যখন নেগেটিভ তখন যদি বাড়ে যাইটা পজিটিভ হলে একই রকম করে বাড়বে, আর যাইটা যখন নেগেটিভ তখন যদি কমে যাইটা পজিটিভ হলে একই রকমভাবে তোমার কমবে। এবং এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি তুমি আলফা পাশে যাই একটা ট্যানজেন্ট টানো, মানে একটা স্লোপ টানো, আর মানে ট্যানজেন্টের স্লোপ বের করো, তাহলে বেরোবে কত, ডেল আলফা বাই ডেল জায়গায় যাই ইকুয়াল টু 0, এইটা কিন্তু তোমার 0 হয়ে যাচ্ছে। দেখো এইখানে তুমি যদি ট্যানজেন্ট টানো, এই যে কার্ভটা আছে বা এই কার্ভটা আছে, এই যে একটা ট্যানজেন্ট টানো, সেটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। তার মানে কি, এই যে অ্যাসিমেট্রিক স্ট্রেচিং মোড অফ ভাইব্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড, তার ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের পিরিয়ডিক চেঞ্জ হয়েছে, সেটা আইগারে অ্যাক্টিভ, কিন্তু দেখো পোলারাইজেবিলিটির কোনো পিরিয়ডিক চেঞ্জ হলো না। ডেল আলফা বাই ডেল জাই আর জাই ইকুয়াল টু 0 হচ্ছে তোমার 0 হয়ে গেল, সেক্ষেত্রে না মানে ইনঅ্যাক্টিভ হবে। অ্যাসিমেট্রিক স্ট্রেচিং মোড অফ ভাইব্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড আইগারে অ্যাক্টিভ, রা মানে ইনঅ্যাক্টিভ। এটা বুঝতে পারলে? ঠিক আছে, এটা কি হলো, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে দেখো সেখানে সিমেট্রিক বেন্ডিং মোডটাকে দেখো। সিমেট্রিক বেন্ডিং মোডের ক্ষেত্রে কি হচ্ছে, ধরো আমি এইটা ইকুইলিব্রিয়াম জিওমেট্রি, দুটো বেন্ডিং সিচুয়েশন আমি কনসিডার করছি, এইটা একটা এটা একটা। আচ্ছা এই ক্ষেত্রে দেখো এইটা যখন তুমি করছো তখন পোলারাইজড ইরিফ সাইডে এরকম ছবিটা দেখতে হলো। এবারে এইখান থেকে যখন এরকম করছো, দেখো আগেরটা ক্ষেত্রে ছিল এই যে বন অ্যাক্সিস বরাবর ইলেকট্রন ক্লাউডে সহজে ডিফর্ম করতে পারছো বলে এই বরাবর সে মোর পোলারাইজেবল ছিল, আর পারপেন্ডিকুলার ডিরেকশন লেস পোলারাইজেবল ছিল, সেগুলো ছবিটা এরকম হলো। এবারে যখন তোমার বেন্ডিংটা হচ্ছে তখন দেখো এই বন অ্যাক্সিসটা একটুখানি ঘুরে যাচ্ছে, মানে খুব অল্পই ধরো, মানে যখন বেন্ডিং হবে অল্প অ্যাঙ্গেল রোটেট করবে, কিন্তু যাই হোক এখানে এটা এখন লিনিয়ার ছিল, এখন লিনিয়ারিটিটা আর থাকছে না। তখন যে অ্যাক্সিস বরাবর আগে তুমি কনসিডার করছো বন অ্যাক্সিস বরাবর, এই বন অ্যাক্সিস বরাবর পোলারাইজেবিলিটিটা আগে যে ছিল তার তুলনায় কমে যাবে, আর পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর আগে যতটা কম পোলারাইজেবিলিটি ছিল এখন পোলারাইজেবিলিটি কিছুটা বাড়বে। তাহলে এই ডিরেকশন বরাবর পোলারাইজেবিলিটি কিছুটা বেড়েছে, এই বরাবর কিছুটা কমেছে। এই বরাবর বেড়েছে মানে এই দিকটা আগে যতটা লম্বাটে টাইপের ছিল একটুখানি বেঁটে হলো, আর এই দিকটা হচ্ছে সেটা কমেছে, আগেরটা যতটা তোমার শার্প ছিল এখন একটুখানি ফোলা হয়ে গেল। তোমার দেখো ছবিটা এরকম দেখতে হলো। ঠিক সিমিলার সিচুয়েশন হচ্ছে যদি তুমি উল্টো দিকে বেন্ডিংটাকে দেখো, মানে এদিকে যেমন বেন্ডিং হয় এদিকে বেন্ডিং হলে একই রকমের সিচুয়েশন, যে বন অ্যাক্সিস বরাবর যে মোর পোলারাইজেবলটা ছিল সেইটা বন অ্যাক্সিস বরাবর সেটা সরে গেছে বলে ওই বরাবর
পোলারাইজেবিলিটি সাডেনলি একটু কমে গেছে, কিন্তু পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর যেটা ভীষণ কম পোলারাইজেবল ছিল এখন কিছুটা পোলারাইজেবিলিটি বাড়ছে। সেখানে এই এদিকটা হচ্ছে তোমার একটু আগের তুলনায় একটু তোমার ফুলে গেল, আর এই দিকটা হচ্ছে আগের তুলনায় একটু তোমার কমে গেলে এরকম ছবিটা তুমি দেখতে পাচ্ছ। যাই হোক না কেন দেখো, এই বাঁ দিক এবং ডান দিক এই দুটোর ক্ষেত্রে পোলারিটি ইলিপসয়েডটা কিন্তু এক্স্যাক্টলি একই রকমের হবে। সেই জন্য যদি পোলারাইজেবিলিটি ভার্সেস যাই তুমি প্লট করো, তাহলে পোলারিটি বাড়লে দুজনের ক্ষেত্রে ইকুয়ালি বাড়বে, আর কমলে দুজনের ক্ষেত্রে ইকুয়ালি কমবে, এবং সিমেট্রিক্যালি এমনভাবে হবে যদি তুমি এই ধরো এই ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে তুমি যার ট্যানজেন্টাল স্লোপ বের করো, সেটা কিন্তু অ্যাজ ইউজুয়াল আবার জিরো হচ্ছে। ডেল আলফা বাই ডেল যাই আর যাই ইকুয়াল টু জিরো হয়ে যায়, এটা জিরো হয়ে যায়। তার মানে দেখো, তাহলে এই যে সিমেট্রিক বেন্ডিং মোড অফ ভাইব্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড, তার ক্ষেত্রেও আচ্ছা ডাইপোল মোমেন্টটা বলে নি, এক্ষেত্রে ডাইপোল মোমেন্ট শূন্য, কিন্তু এই পার্টিকুলার কেসে এক্ষেত্রে কি হচ্ছে, বন্ড মোমেন্টগুলো একে অপরকে পুরোপুরি ক্যান্সেল করছিল। এখন তো বন্ড মোমেন্ট একে অপরকে ক্যান্সেল করতে পারবে না বলে এদিকে একটা নেট ডাইপোল মোমেন্ট থেকে যাবে, এর এদিকে একটা নেট ডাইপোল মোমেন্ট থেকে যাবে। ফর দ্য সিমেট্রিক বেন্ডিং মোড অফ ভাইব্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড তুমি কি দেখতে পাচ্ছ, যে দেখো ডাইপোল মোমেন্টে একটা পিরিয়ডিক চেঞ্জ হচ্ছে, কিন্তু পোলারাইজেবিলিটি পিরিয়ডিক চেঞ্জ হচ্ছে না। সেই জন্য সিমেট্রিক বেন্ডিং মোড অফ ভাইব্রেশনটা এটা আইগারে অ্যাক্টিভ, কিন্তু রামানে ইনঅ্যাক্টিভ হচ্ছে। তাহলে দেখো এই যে চারটে ভাইব্রেশনাল মোড তুমি দেখলে, একটা সিমেট্রিক স্ট্রেচিং, একটা অ্যাসিমেট্রিক স্ট্রেচিং, আর সিমেট্রিক বেন্ডিং তার ডিজেনারেট, আমি একটা দেখাতে পারলে অন্যটা অটোমেটিক্যালি দেখানো হয়ে যাবে। তা কি দেখলে যে সিমেট্রিক স্ট্রেচিং মোডটা আইগারে ইনঅ্যাক্টিভ, রামানে অ্যাক্টিভ, অ্যাসিমেট্রিক স্ট্রেচিং মোডটা আইআরে অ্যাক্টিভ, রামানে ইনঅ্যাক্টিভ, সিমেট্রিক বেন্ডিং মোড যেটা সেটা যে আইআরে অ্যাক্টিভ, রামানে ইনঅ্যাক্টিভ। তার মানে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যে মোডগুলো আইআরে অ্যাক্টিভ সেটা রামানে ইনঅ্যাক্টিভ, আর যে মোডগুলো রামানে অ্যাক্টিভ সেটা আইআরে ইনঅ্যাক্টিভ। তাহলে ফর দ্য সেন্ট্রোসিমেট্রিক মলিকুল আইআর অ্যাক্টিভ মোডস আর রামান ইনঅ্যাক্টিভ অ্যান্ড ভাইস ভার্সা, এটাকে বলা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল। ঠিক আছে, তারপরে ছবি এঁকে তুমি পরিষ্কার দেখাতে পারলে যে কেন তোমার মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপালটা অ্যাকচুয়ালি তুমি পাচ্ছ এখানে, যে সেন্ট্রোসিমেট্রিক মলিকুলের ক্ষেত্রে আইগার অ্যাক্টিভ মোডগুলো রামার ইনঅ্যাক্টিভ হচ্ছে অ্যান্ড ভাইস ভার্সা। আর এখানে কিন্তু একটা জিনিস বলি, যে যদি মলিকুলটা সেন্ট্রোসিমেট্রিক না হতো তাহলে কিন্তু মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল ওবের হবে না, এবং ইন দ্যাট কেস দেখা যায় মোস্ট অফ দ্য ভাইব্রেশনাল মোডই কিন্তু বোথ আইআর এবং রামানে অ্যাক্টিভ হতে পারে। হয়তো একটা দুটো এক্সেপশন থাকতে পারে, কিন্তু মিউচুয়াল এক্সক্লুশনটা কোনো রকম ভাবে থাকবে না। অর্থাৎ তুমি যদি মলিকুলটা সেন্ট্রোসিমেট্রিক না হয়, তুমি অন্ততপক্ষে একটা মোড পাবে যেটা আইগার এবং রামন দুটোতেই অ্যাক্টিভ বা দুটোতেই ইনঅ্যাক্টিভ, মানে কমন সিচুয়েশনটা তুমি পাবে। ঠিক আছে, সেটাকে তো মাথায় রাখতে হবে। তাহলে দেখো, তাহলে সেন্ট্রোসিমেট্রিক মলিকুলের ক্ষেত্রে আইগার অ্যাক্টিভ মোডসগুলো রামন ইনঅ্যাক্টিভ হচ্ছে অ্যান্ড ভাইস ভার্সা। আচ্ছা, এই যে পার্টটা তোমাদের যেহেতু গ্রুপ থিওরি হয়নি, আমি গ্রুপ থিওরিটাকে বাদ দিয়েই আমি এই পার্টটাকে বললাম, কিন্তু গ্রুপ থিওরি যদি তুমি দেখো না, তাহলে দেখবে পরিষ্কারভাবে দেখতে পাবে এটা, মানে মানে আমি তোমাকে একটুখানি জাস্ট বলে দিচ্ছি এখানে একটা পেজ ব্যবহার করে, এটা যাদের গ্রুপ থিওরি পড়ানোর পরে এই 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 পড়ানোগুলো একটুখানি তোমার স্ট্যান্ডার্ড অন্যরকম পাল্টে যাবে। সরি, ধরো যদি এটা এই ইন্টারপ্রিটেশন অফ mutual exclusion principle from group theory। আচ্ছা, এক্ষেত্রে এটা দেখা যায় যে ফর সেন্ট্রোসিমেট্রিক মলিকুল না, তো দেখা যায় যে এই ভাইব্রেশনাল মোডের সিমেট্রিক বের করা যায়। ভাইব্রেশনাল মোডস আর আইদার জি টাইপ অর ইউ টাইপ, মানে গ্যারাডে অর উনগ্যারাডে, এইটা। আচ্ছা, এবারে এই যেটা মানে সিমেট্রিক আর অ্যাসিমেট্রিক আর কি। আচ্ছা, ইউ টাইপ
ভাইব্রেশনাল মোডস যারা, মোডসগুলো হচ্ছে আইআর অ্যাক্টিভ হয়। কেন হয় না হয় সেগুলো সব গ্রুপ থিওরি থেকে বলা যাবে। আর জি টাইপ ভাইব্রেশনাল মোডগুলো সেগুলো হচ্ছে রামানে অ্যাক্টিভ হয়। আচ্ছা, এবারে কোন একটা ভাইব্রেশনাল মোড সেটা তো তোমার জি টাইপ হলে ইউ টাইপ হতে পারছে না, ইউ টাইপ হলে জি টাইপ হতে পারছে না। আর ইউ টাইপ ভাইব্রেশনাল মোডগুলো যদি আইআর অ্যাক্টিভ হয় আর জি টাইপ ভাইব্রেশনাল মোডগুলো যদি রামানে অ্যাক্টিভ হয়, তার মানে পরিষ্কার যেটা ইউ টাইপ সেটা জি টাইপ নয়, অর্থাৎ আইআর অ্যাক্টিভ হলে রামানে অ্যাক্টিভ নয়। আবার যেটা জি টাইপ সেটা ইউ টাইপ নয়, অর্থাৎ যেটা রামানে অ্যাক্টিভ হলে মানে আইআর অ্যাক্টিভ নয়। কারণ এইখান থেকে তুমি যেটা বলতে পারছো যে পরিষ্কার যে, এবং এটা এই যে সিমেট্রিগুলোকে ইউ টাইপ এবং জি টাইপে ভাঙতে পারবে কখন, শুধুমাত্র সেন্ট্রোসিমেট্রিক মলিকুলের ক্ষেত্রে। তুমি এখান থেকে লিখতে পারছো যে ফর এ সেন্ট্রোসিমেট্রিক মলিকুল centrosymmetric molecule IR active modes are for a centrosymmetric molecule IR active modes are Raman inactive and vice versa. For a centrosymmetric molecule IR active modes are Raman inactive and vice versa. এটা হচ্ছে গ্রুপ থিওরিটিক্যাল রিপ্রেজেন্টেশন ফর মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল। এটা পরে তোমরা দেবে একটা এই যে এটা এই যে এই পরে সেন্ট্রোসিমেট্রিক মলিকুল ভাইব্রেশনাল মোডগুলো জি টাইপ আর ইউ টাইপ এগুলো সব ক্যারেক্টার টেবিল থেকে বের করতে পারে। মানে অনেকগুলো এর একটা ব্যাকগ্রাউন্ড লাগে, এগুলো যারা এমএসসি টেমএসসি তারা জানো, যারা বিএসসি তারা জানো না যে গ্রুপ থিওরিতে তোমার ক্যারেক্টার টেবিল বলে একটা টেবিল পাওয়া যায়। সেই টেবিলটা যদি তুমি দেখো পরিষ্কার দেখতে পাবে যে টেবিলে তোমার যে বিভিন্ন ভাইব্রেশনাল মোডসগুলো হয় সেগুলো আইদার জি টাইপ নাহলে ইউ টাইপ হয়। আর এগুলো এবারে ইউ টাইপ মোডগুলো আইআর অ্যাক্টিভ হয়, জি টাইপ মোডগুলো হচ্ছে রামানে অ্যাক্টিভ হয়। এবারে পরিষ্কার এখান থেকে বল ইউ হলে জি নয়, জি হলে কিন্তু ইউ নয়, সেগুলো আইআর অ্যাক্টিভ হলে রামান অ্যাক্টিভ নয়, বা রামান অ্যাক্টিভ হলে হচ্ছে আইআর অ্যাক্টিভ নয়। ঠিক আছে, এটা একটা জিনিস একটুখানি অ্যাডিশনালি মাথায় রাখ। আচ্ছা, এবারে এই যে মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপালটা বললাম, সেই মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপালটা তোমার কাছে যদি মাথায় থাকে তাহলে তুমি এই এ টু বি টাইপের মলিকুল, তুমি এ টু বি টাইপের মলিকুলের স্ট্রাকচার তুমি ডিটারমাইন করতে পারবে। আচ্ছা, এ টু বি টাইপ মলিকুল যেটা তার নর্মাল স্ট্রাকচার দেখবে তিন রকমের হতে পারে। একটা হচ্ছে মলিকুলটা সেন্ট্রোসিমেট্রিক, মানে একদম ইনভার্সন সেন্টার আছে। সেন্ট্রোসিমেট্রিক মানে যাদের ইনভার্সন টেম্পার আছে, সেন্টার আছে, এইটা। আর একটা হতে পারে যে মলিকুলটা লিনিয়ার কিন্তু সেন্ট্রোসিমেট্রিক নয়, মানে এ এ বি এই টাইপের মলিকুল হতে পারে। আর একটা হচ্ছে যে নাইদার সেন্ট্রোসিমেট্রিক নন লিনিয়ার, এই টাইপের হতে পারে। এই তিনটেই মূলত স্টেবল স্ট্রাকচার হতে পারে এ টু বি টাইপের মলিকুলের ক্ষেত্রে। এবারে আরো দুটো স্ট্রাকচার তুমি ভাবতে পারতো, ধরো এ এ বি, অথবা তোমার একটা এ বি, এইগুলো হচ্ছে তোমার রেয়ার। এর কোনো তুমি এক্সাম্পল প্রায় খুঁজেই পাবে না, সেখানে এই দুটো আমি ধর্তব্যের মধ্যে রাখছি না। মানে এই যে বাকি দুটো যেটা এই দুটো ধর্তব্যের মধ্যে রাখছি না, তার স্ট্রাকচার বলতে মূলত হচ্ছে এই তিনটে। আচ্ছা, এবারে কথা হচ্ছে যে মলিকুলার স্ট্রাকচার যখন ডিটারমাইন করবো আমি কি দেখবো, প্রথম যেটা দেখবো চেক হোয়েদার মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল ইজ ওবেড অর নট। যদি মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল ওবেড হয় তখন দ্য মলিকুল ইজ সেন্ট্রোসিমেট্রিক অ্যান্ড দ্য স্ট্রাকচার ইজ এ বি এ এই টাইপের, যেমন এক্সাম্পল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আর এবারে যদি মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল ওবেড না হয় তখন তোমাকে কি দেখতে হবে, দেখো তখন দেখার জন্য তোমাকে আমি ওই আগে বলেছিলাম একটা কথা, যে যখন রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি করেছিলাম তখন বলেছিলাম যে মলিকুল যদি লিনিয়ার হয় তার মানে একটা মলিকুল যদি লিনিয়ার হয় তার অন্ততপক্ষে একটা ভাইব্রেশনাল মোড দেখতে পাওয়া যাবে যেটা পিআর। আর যদি মলিকুলটা নন লিনিয়ার তখন সমস্ত ভাইব্রেশনাল মোডই হবে পিকিউআর। তাহলে সেইখানে যখন মলিকুলটা সেন্ট্রোসিমেট্রিক হলো না তখন তুমি চেক করো হোয়েদার at least one of the vibrational modes is PR instead of PQR or not, তুমি চেক করো। যদি সেটা হ্যাঁ উত্তর হয় তাহলে পরিষ্কার দ্য স্ট্রাকচার ইজ লিনিয়ার, আর স্ট্রাকচার ইজ তখন নন লিনিয়ার। এটা তখন এই টাইপের স্ট্রাকচার না এই টাইপের স্ট্রাকচার। তা প্রথমে তুমি দেখবে মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপালটা যদি ওবেড হয়ে যায় তাহলে সেন্ট্রোসিমেট্রিক স্ট্রাকচার তুমি পেয়ে গেলে। মলিকুলটা সেন্ট্রোসিমেট্রিক নয় কিন্তু যদি ওয়ান অফ দ্য ভাইব্রেশনাল মোড পিআর হয় তাহলে মলিকুলটা লিনিয়ার,
তখন এই টাইপের স্ট্রাকচার হবে, যেমন N2 এর ক্ষেত্রে এই ধরনের স্ট্রাকচার হয়। আগে যে মলিকুলটা সেন্ট্রোসিমেট্রিকও নয়, আবার সমস্ত ভাইব্রেশনাল মলিকুল পিকিউআর অর্থাৎ লিনিয়ারও নয়, তার ক্ষেত্রে স্ট্রাকচারটা তোমার এরকম হবে। এইটা যেমন H2S, SO2, হ্যাঁ, ও H2O মানে জল, SO2, H2S এক্সেট্রা। এটা তার এক্সাম্পল। তাহলে আমি কতগুলো ডেটার কথা বলছি। ধরো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে, কার্বন ডাইঅক্সাইড কিনা সেটা পরের কথা, যে আমি কতগুলো ডেটা দিচ্ছি, যে ওয়েভ নাম্বার 1330 সেন্টিমিটার ইনভার, 2349 সেন্টিমিটার ইনভার, 667.3 সেন্টিমিটার ইনভার। আচ্ছা, এবারে দেখো এখানে কি হচ্ছে না, এটা তোমার এই মোডটা আইআরএ ইনঅ্যাক্টিভ, রামানে অ্যাক্টিভ, আইআরএ অ্যাক্টিভ, রামানে ইনঅ্যাক্টিভ, আইআরএ অ্যাক্টিভ, রামানে ইনঅ্যাক্টিভ, এবং পাশে ব্র্যাকেটে লেখা আছে কোনটা পিআর কোনটা পিকিউআর। তার মানে পরিষ্কার দেখো, বাকি কিছু দেখার দরকার নেই। এখানে আইআর অ্যাক্টিভ মোডগুলো রামান ইনঅ্যাক্টিভ এন্ড ভাইস ভার্সা, সেই জন্য মলিকুলটা সেন্ট্রোসিমেট্রিক হবে, স্ট্রাকচারটা অটোমেটিক্যালি এটা হয়ে গেল। পরেরটার ক্ষেত্রে দেখো যে তুমি এই দেখো এইখানে মোডগুলো পাচ্ছ কি, অন্ততপক্ষে দুটো মোড তুমি পেয়েছো, আইআরও অ্যাক্টিভ, রামানও অ্যাক্টিভ, আইআরও অ্যাক্টিভ, রামানও অ্যাক্টিভ। তার মানে মধ্যে কথা এটা সেন্ট্রোসিমেট্রিক মানে অ্যালডিস নয়, মানে মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল অ্যালডিস ওবে করছে না, অর্থাৎ সেন্ট্রোসিমেট্রিক নয়। ঠিক আছে, কিন্তু এবারে ভাইব্রেশনাল মোডগুলো দেখো বা আইআর মোডগুলো দেখো, দেখো এর মধ্যে কোনো পিআর আছে কিনা, তুমি দেখতে পাবে হ্যাঁ পিআর আছে, তার মানে সাডেনলি এটা তোমার লিনিয়ার হবে। তার মানে এটা একটা লিনিয়ার মলিকুল যেটা সেন্ট্রোসিমেট্রিক নয়, অর্থাৎ এ এ বি টাইপের তার স্ট্রাকচার হবে, যেটা বেসিক্যালি হচ্ছে N2O, NNO। এইটা আমি বন্ডগুলো দিচ্ছি না এটা। আচ্ছা, নেক্সট দেখো পরেরটার, এক্ষেত্রে আবার ওই মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল ওবের নাই, এখানেও অ্যাক্টিভ, এখানেও অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ, তাহলে সব অ্যাক্টিভ আছে। তার মানে মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল ওবেড হচ্ছে না। এবং ভাইব্রেশনাল মোডগুলো দেখো সবকটাই হচ্ছে পিকিউআর, সবকটাই যদি পিকিউআর, তাহলে মলিকুলটা সেন্ট্রোসিমেট্রিকও না, লিনিয়ারও নয়, তখন তো স্ট্রাকচার হয়ে যাবে তোমার এইটা। বুঝতে পারলে? সেন্ট্রোসিমেট্রিক ক্রাইটেরিয়া কি সেন্ট্রোসিমেট্রিক? ক্রাইটেরিয়া সেন্ট্রোসিমেট্রিক মানে মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল ওবেড হচ্ছে কি হচ্ছে না। যদি মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল ওবেড হয়, তাহলে সেটা সেন্ট্রোসিমেট্রিক মলিকুল। এখানে দেখো না, এই তো এখানে আইআর যেটা ইনঅ্যাক্টিভ, রামানে যেটা অ্যাক্টিভ, আইআর ইনঅ্যাক্টিভ, আইআর যেটা অ্যাক্টিভ, রামানে ইনঅ্যাক্টিভ। তার মানে কি মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপালটা ওবেড হচ্ছে। আর মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপালটা যদি ওবেড হয়, তাহলে কিন্তু সেটা সেন্ট্রোসিমেট্রিক মলিকুল হবে, তখন এই টাইপের তার স্ট্রাকচার হয়ে যাবে। বুঝতে পারলে? হচ্ছে? তাহলে এই আইআর স্পেকট্রোস্কোপি তার সঙ্গে রামান স্পেকট্রোস্কোপি, এই দুটোকে কাজে লাগিয়ে তুমি মলিকুলার স্ট্রাকচারটা ডিটারমাইন করতে পারলে। মানে এ টু বি টাইপের মলিকুলার স্ট্রাকচার কেমন হবে সেটা তুমি ডিটারমাইন করে ফেলতে পারলে। ঠিক আছে তো? বুঝতে পেরেছো তো? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই 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 যে পরের N2O বা SO2 ক্ষেত্রে দেখো, এই যে ডান দিকে রামনে কোথাও তোমার পোলারাইজ, কোথাও ডিপোলারাইজ, কোথাও পোলারাইজ, কোথাও ডিপোলারাইজ, এই কথাগুলো লেখা আছে। আচ্ছা, এখানে এই পোলারাইজ বা ডিপোলারাইজ এই কথাটার মানেটা কি একটুখানি ভালো করে তোমাকে বুঝিয়ে দিই। আচ্ছা, এমনিতে তোমরা যখন অপটিক্যাল অ্যাক্টিভিটি হ্যানা ত্যানা তুমি দেখেছিলে, সেখানে তোমার এই পোলারাইজ ডিপোলারাইজড এর মানে তুমি জানো যে যদি তোমার একটা মানে একটা প্রিজমের মধ্য দিয়ে একটা ডিপোলারাইজ লাইট তোমার যায়, মানে একটা ডিপোলারাইজ লাইটের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা যে কোনো প্লেন অসিলেট করে। এবার একটা প্রিজমের মধ্য দিয়ে যখন তুমি লাইটটাকে পাস করাচ্ছ, তখন তুমি যেটা দেখতে পাচ্ছ যে তোমার ওই তখন ওই যে কোনো প্লেনে আর ওটা অসিলেট করছে না, তার বদলে একটা পার্টিকুলার প্লেনেই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা অসিলেট করছে, তখন সেটা হয়ে যাচ্ছে পোলারাইজ লাইট। তার মানে তুমি দেখো এই পোলারাইজ লাইট যদি দেখো, প্রথমে পোলারাইজ লাইটের ক্ষেত্রে কি হচ্ছে, ধরো একটা সোর্স অফ লাইট আছে, এখান থেকে আলো বেরোচ্ছে, এখান থেকে যে আলোটা যাচ্ছে সে কিন্তু যে কোনো প্লেনই অসিলেট করে, যে কোনো প্লেনে অসিলেট করছে। এবারে আমি যদি এইখানে কোনো একটা ধরো প্রিজম আছে, একটা প্রিজমের মধ্যে দিয়ে যখন লাইটটা পাস করছে, তখন সে দেখা যাচ্ছে একটা প্লেনে গেছে অসিলেট করছে। এইটা হচ্ছে তোমার নর্মালি ডিপোলারাইজ লাইট।
লাইট, এইটাকে বলা হচ্ছে প্লেন পোলারাইজ লাইট। প্লেন পোলারাইজড লাইট। আর যে প্রিজমটা এই কাজটাকে করে দিল একে বলা হচ্ছে পোলারাইজার। পোলারাইজার, ঠিক আছে। আচ্ছা, আমি এটা এক্সটেন্ট অফ পোলারাইজেশন বা ডিপোলারাইজেশনটাকে আমি ডিগ্রি অফ পোলারাইজেশন দিয়ে এক্সপ্রেস করছি। ডিগ্রি অফ পোলারাইজেশন বলে একটা টার্ম আছে যেটাকে রো দিয়ে এক্সপ্রেস করা হয়। এইটা হচ্ছে তোমার বলা হয় আই পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই আই প্যারালাল। মানে আই পারপেন্ডিকুলার বা আই প্যারালাল মানে হচ্ছে যে যে লাইটটা যাচ্ছে তার মধ্যে কতখানি পোর্শনে ইলেকট্রিক ফিল্ডটা পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ প্রোপাগেশন হচ্ছে, মানে এটা হচ্ছে ইন্টেন্সিটি অফ লাইট having electric field per degree of polarization, degree of depolarization বলা উচিত ছিল, degree of depolarization। rho দিয়ে express করে intensity of light having electric field perpendicular to the direction of propagation of light directions of, মানে যেদিকে লাইট প্রোপাগেট করছে, মানে এই দিকটা তো ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট, তাই না? ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট, হ্যাঁ, এইটার সঙ্গে তোমার intensity of light having electric field perpendicular to the direction of propagation of light by intensity of light having electric field parallel to the direction of propagation of light, এইটা। আর এবারে যদি কমপ্লিটলি পোলারাইজড হয় তাহলে কি হবে, যে যেদিকে ডিরেকশনটা, হ্যাঁ, তার পারপেন্ডিকুলার কোনো কম্পোনেন্টই থাকবে না, মানে রোটা জিরো মানে হচ্ছে তোমার কমপ্লিটলি পোলারাইজ লাইট। কমপ্লিটলি পোলারাইজ লাইটের ক্ষেত্রে রোটা তোমার জিরো হবে, আর রোটা ওয়ান মানে হচ্ছে তোমার কমপ্লিটলি ডিপোলারাইজ লাইট, এইটা। এবারে যদি তোমার এরকম সিচুয়েশন হয় রোটা তোমার ধরো এই 0 থেকে 1/4 মধ্যে, এটা তোমার মানে এক্স্যাক্টলি জিরো নয় কিন্তু বেশ কম, এটা বলে পার্সিয়ালি পোলারাইজ লাইট। এটা হচ্ছে পার্সিয়ালি পোলারাইজ লাইট, এটা। আচ্ছা, এবারে যেটা ভীষণ ইম্পর্টেন্ট, আমি এখানে মানে ডিগ্রি অফ ডিপোলারাইজেশন, পোলারাইজ লাইট ইত্যাদি একটা আলোচনা করলাম, তার কারণটা হচ্ছে এবারে তুমি ফিরে এসো, যখন রামানে তুমি দেখতে পাচ্ছ না যে রামান স্পেকট্রোস্কোপিতে দেখতে পাচ্ছ যে কিছু কিছু রামান লাইন হচ্ছে পোলারাইজ, কিছু কিছু রামান লাইন ডিপোলারাইজ। মানে কখন পোলারাইজ কখন ডিপোলারাইজ, এটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে ফর দ্য সিমেট্রিক মোড অফ ভাইব্রেশন, মানে যে সমস্ত ভাইব্রেশনের মোডগুলো সিমেট্রিক, ফর দ্য symmetric modes of vibration, the Raman light will be polarized and
for the asymmetric modes of vibration Raman line will be ডিপোলারাইজ। তাহলে এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট অবজারভেশন, তুমি মনে রাখবে যে যখন তোমার এই ধরো এই N2 এর ক্ষেত্রে যেখানে ইনফরমেশন দেওয়া আছে সেগুলি তুমি শুধু ভাবলে, তাহলে এইখানে এই যে একটা পোলারাইজ একটা ডিপোলারাইজ যখন বলা আছে, তাহলে পোলারাইজ মানে সেটা হচ্ছে কোনো একটা সিমেট্রিক মোডের জন্য, আর এটা ডিপোলারাইজ মানে কোনো একটা অ্যাসিমেট্রিক মোডের জন্য। বা SO2 ক্ষেত্রে এইটা কোনো সিমেট্রিক মোডের জন্য হবে, এটা কোনো সিমেট্রিক মোডের জন্য হবে, এটা হচ্ছে অ্যাসিমেট্রিক মোডের জন্য হবে। ঠিক আছে, তার মানে এবারে আমি যখন ধরো N2 কনসিডার করছি বা SO2 কনসিডার করছি, তার যে বিভিন্ন ভাইব্রেশনাল মোডগুলো আছে, যেমন আমি কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে বললাম না সিমেট্রিক স্ট্রেচিং অ্যাসিমেট্রিক স্ট্রেচিং, হ্যাঁ তা না? তাহলে এই যে দুটো মোড দেখবে, এটা হচ্ছে তোমার সিমেট্রিক স্ট্রেচিং এর জন্য হচ্ছে পোলারাইজটা, আর অ্যাসিমেট্রিক স্ট্রেচিং এর জন্য ডিপোলারাইজটা। এর ক্ষেত্রে তিনটে যে ফ্রিকোয়েন্সি আছে, আমি আরেকটা জিনিস বলবো, এটা হচ্ছে তোমার সিমেট্রিক বেন্ডিং মোডের জন্য প্রথমেরটা, সিমেট্রিক স্ট্রেচিং এর জন্য সেকেন্ডটা, আর অ্যাসিমেট্রিক স্ট্রেচিং এর জন্য হচ্ছে পরেরটা। তার মানে মানে যে বিভিন্ন ভাইব্রেশনাল মোডগুলো, সেইগুলো তোমার মানে যদি ওটা সিমেট্রিক মোড হয় তাহলে তার জন্যে পোলারাইজ লাইট পাওয়া যাবে, আর অ্যাসিমেট্রিক মোড হলে তার জন্য তুমি ডিপোলারাইজ লাইট পাবে। তাহলে এই ইনফরমেশনটা একটা তোমার মাথায় রাখতে হবে। আচ্ছা, আর একটা ইনফরমেশন যেটা অ্যাডিশনালি মাথায় রাখা, সেটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সিগুলো সবসময় তুমি মনে রাখবে যে বেন্ডিং এর ফ্রিকোয়েন্সিটা লেস দেন সিমেট্রিক স্ট্রেচিং এর ফ্রিকোয়েন্সি হবে লেস দেন অ্যাসিমেট্রিক স্ট্রেচিং এর ফ্রিকোয়েন্সি হবে। তার মানে ফ্রিকোয়েন্সি ওয়াইজ বেন্ডিং মোডের ফ্রিকোয়েন্সি সবসময় কম হয়, মানে একটা বন্ডকে বেন্ড করা অনেক সহজ, স্ট্রেচ করা কঠিন। আবার স্ট্রেচিং এর মধ্যে সিমেট্রিক স্ট্রেচিং এর ফ্রিকোয়েন্সিটা কম হবে দ্যান দ্য অ্যাসিমেট্রিক স্ট্রেচিং। তাহলে এইখানে যে ফ্রিকোয়েন্সিগুলো দেখো, এই যে প্রথম থেকে তিনটে ফ্রিকোয়েন্সি, এই 667.3 এটা হবে তোমার বেন্ডিং মোডের জন্য, আর বাকি দুটো স্ট্রেচিং মোডের জন্য 1330টা হবে স্ট্রেচিং মোডের জন্য, আর 23 সিমেট্রিক স্ট্রেচিং এর জন্য, আর 2349টা হচ্ছে তোমার অ্যাসিমেট্রিক স্ট্রেচিং মোডের জন্য। এটা ঠিক পরেরটা ক্ষেত্রে 579টা হবে হচ্ছে বেন্ডিং মোডের জন্য, 1275 হচ্ছে সিমেট্রিক স্ট্রেচিং মোডের জন্য, 2224টা হচ্ছে অ্যাসিমেট্রিক স্ট্রেচিং মোডের জন্য। SO2 ক্ষেত্রে 519টা হবে তোমার বেন্ডিং মোডের জন্য, 1151টা হচ্ছে সিমেট্রিক স্ট্রেচিং মোডের জন্য, 1361 হচ্ছে অ্যাসিমেট্রিক স্ট্রেচিং মোডের জন্য। তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হচ্ছে এইটা। আর একটা নোমেনক্লেচার বলি, সেটা হচ্ছে যে তোমার হচ্ছে প্রথমে তোমার মানে ইনে given symmetry, সিমেট্রিটা in a given symmetry numbering will be in increasing frequency। যেমন ধরো তুমি এই যে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে বলছো তোমার এই 667.3 এটাও সিমেট্রিক বেন্ডিং, এটা হচ্ছে সিমেট্রিক স্ট্রেচিং। সিমেট্রিক বেন্ডিং আর সিমেট্রিক স্ট্রেচিং যখন তুমি কনসিডার করছো, তখন তোমাকে এক মিনিট, এই মানে মানে এইটা হচ্ছে অ্যাসিমেট্রিক, এই দুটো সিমেট্রিক। তাহলে সিমেট্রিকের মধ্যে এইটাকে লিখতে হবে নিউ/1, এটাকে লিখতে হবে নিউ/2, এটা হচ্ছে নিউ/3। তার মানে যখন তুমি ওই দেখবে অনেক এতে লেখা থাকে মানে বইয়ে, বা এটা এইখানে না লিখে এইখানে লিখে দেখবে এই নিউ1 নিউ2 নিউ3 এরকম সব নাম্বারিং দেওয়া থাকে। আরবিট্রারি নাম্বারিংটা দিলে হবে না। নাম্বারিংটার ক্ষেত্রে হচ্ছে তোমার সিমেট্রিক মোডগুলো তোমাকে আগে লিখতে হবে। এখানে প্রথমে মানে ফার্স্ট নাম্বার দা সিমেট্রিক মোড, প্রথমে সিমেট্রিক মোডসগুলো নাম্বার দেবে এবং কোনো একটা গিভেন সিমেট্রির মধ্যে ফ্রিকোয়েন্সিগুলো ইনক্রিজিং অর্ডারে তোমাকে লিখতে হবে। সেই জন্য এক্ষেত্রে এইটাকে লিখতে হবে নিউ/1, এইটাকে লিখতে হবে নিউ/2, এইটা হচ্ছে নিউ/3। তাহলে এইটা হচ্ছে সিমেট্রিক বেন্ডিং মোড, এটা সিমেট্রিক স্ট্রেচিং মোড, দুটোই সিমেট্রিক। তাদের নাম্বারিং প্রথমে এলো, তার মধ্যে যার ফ্রিকোয়েন্সি কম সেটাকে আগে লিখলাম, যার ফ্রিকোয়েন্সি বেশি এটাকে বেশি লিখলাম, পরে লিখলাম।
আর এটা যে অ্যাসিমেট্রিক সেই জন্য সেটা পরে। আচ্ছা, এই পার্টিকুলার ক্ষেত্রে একই রকমভাবে এইটা হবে তোমার সিমেট্রিক বেন্ডিং মোড, এইটা হচ্ছে সিমেট্রিক স্ট্রেচিং মোড, এদিকে সিমেট্রিক অ্যাসিমেট্রিক স্ট্রেচিং মোড। ঠিক পরেরটা একই রকমভাবে এটা হচ্ছে সিমেট্রিক স্ট্রেচিং মোড, এটা সিমেট্রিক বেন্ডিং মোড, এটা সিমেট্রিক স্ট্রেচিং মোড, এটা হচ্ছে অ্যাসিমেট্রিক স্ট্রেচিং মোড। এটা তাহলে দেখো আমি এই আরো 2-3টে নোমেনক্লেচার এখানে বলে দিলাম। সেটা হচ্ছে যে আমার ঠিক আছে মানে মলিকুলার স্ট্রাকচার ডিটারমিনেশনের জন্য এতটা লাগে না, কিন্তু যদি কখনো তোমার এরকম মনে হয় যে ঠিক আছে কোনো একটা পার্টিকুলার মলিকুলের ক্ষেত্রে অনেকগুলো ভাইব্রেশনাল মোড বলে দেওয়া হলো, সেই ভাইব্রেশনাল মোডগুলোর মধ্যে কোনটা কোন মোড রিপ্রেজেন্ট করছে, তাহলে কোনটা কোন মোড রিপ্রেজেন্ট করছে বোঝার জন্য এই 3টে রাস্তা তুমি মাথায় রাখবে। তুমি রামানটার দিকে তাকাও, দেখো ওরা পোলারাইজ বা ডিপোলারাইজ লেখা আছে কিনা। পোলারাইজ হলে সেটা সিমেট্রিক মোডের জন্য, ডিপোলারাইজ হলে সেটা অ্যাসিমেট্রিক মোডের জন্য। এইটা আচ্ছা, সেকেন্ডে তুমি দেখবে যে ফ্রিকোয়েন্সিগুলো, যে বেন্ডিং এর ফ্রিকোয়েন্সি কম হয় তার থেকে বেশি সিমেট্রিক স্ট্রেচিং, তার থেকে বেশি অ্যাসিমেট্রিক স্ট্রেচিং। আচ্ছা, নোমেনক্লেচারের ক্ষেত্রে তুমি সিমেট্রিক মোডগুলোর নোমেনক্লেচার আগে করবে, অ্যাসিমেট্রিক মোডগুলোর নোমেনক্লেচার পরে করবে। আর কোন একটা সিমেট্রিক মোডের মধ্যে বা যার ফ্রিকোয়েন্সি কম তার নাম্বারিংটা আগে করো, হ্যাঁ নাম্বার, আর যার ফ্রিকোয়েন্সিটা বেশি তার নাম্বারিংটা পরে করো। আচ্ছা, আর একটা ইনফরমেশন আছে যেটা অবশ্য আগেই বলে দেওয়া উচিত, সেটা হচ্ছে যে যে তোমার যেখানে ধরো ফর লিনিয়ার মলিকুল if linearity is preserved during vibration, then the corresponding mode must be PR। হ্যাঁ, তখন সেই মোডটা হচ্ছে তোমার PR দেবে, মানে the corresponding mode must give but must give PR band, মানে PQR নয়। মানে আমি আগে বলেইছিলাম যে মলিকুল যদি লিনিয়ার হয় এবং ডিউরিং এ পার্টিকুলার মোড অফ ভাইব্রেশন যদি লিনিয়ারিটিটা প্রিজার্ভ থাকে তাহলে সেটা পিআর হবে। যেমন ধরো এই যে দুটো মলিকুল তুমি কনসিডার করেছো, দেখো এইখানে এই যে পিআর আছে, হ্যাঁ এই যে মানে এই যে কার্বন ডাইঅক্সাইডের পিআর আছে, এটা পিকিউআর আছে। তাহলে এই যে পিআরটা এবারে বেন্ডিং মোডে তো লিনিয়ারিটি প্রিজার্ভ থাকবে না, বেন্ডিং মোডে লিনিয়ারিটি প্রিজার্ভ থাকবে না, সেটা অবশ্যই পিকিউআর হবে। তার মানে পিআর আছে মানে সেটা সার্টেনলি স্ট্রেচিং মোড হবে। এবার সেটা সিমেট্রিক কিংবা অ্যাসিমেট্রিক পরে তুমি বিচার করবে। এক্ষেত্রে দেখো N2 এর ক্ষেত্রে পিকিউআর মানে সেটা বেন্ডিং মোড, কিন্তু এইগুলো পিআর মানে সেগুলো হচ্ছে তোমার স্ট্রেচিং মোড। এবার কোনটা সিমেট্রিক কোনটা অ্যাসিমেট্রিক সেটা অন্যান্য ক্রাইটেরিয়া তোমাকে ঠিক করতে হবে। আবার এসবের ক্ষেত্রে দেখো সব পিকিউআর, কারণ মলিকুলটা পুরোটাই হচ্ছে তোমার নন পোলার মলিকুল, মলিকুলটা পুরোটাই হচ্ছে নন লিনিয়ার মলিকুল। ঠিক আছে, তাহলে এই যে এই পেজে আমি যে ইনফরমেশনগুলো দিয়ে দিলাম এইগুলো তোমাকে হেল্প করবে যে যখন একটা ওরকম ডেটা দিয়ে দেওয়া থাকবে সেই ডেটা থেকে কোন পার্টিকুলার ডেটাটা কোন পার্টিকুলার মোডের জন্য, কোনটা সিমেট্রিক বেন্ডিং এর জন্য, কোনটা সিমেট্রিক স্ট্রেচিং এর জন্য, কোনটা অ্যাসিমেট্রিক স্ট্রেচিং এর জন্য, তাহলে এই ইনফরমেশনগুলো তোমাকে সেই হেল্পটাকে করবে অ্যালং উইথ দ্য নোমেনক্লেচার। ঠিক আছে, বুঝতে পারলে এটা? বুঝেছো? তাহলে এই হচ্ছে আজকে আমাদের যতখানি বলার ছিল। তাহলে রামান স্পেকট্রোস্কোপি রিলেটেড যে পার্টটা সেটা আমরা বলে ফেললাম। তাহলে আমাদের রোটেশনাল স্পেকট্রোস্কোপি আমরা বলে ফেলেছি, ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি বলে ফেলেছি, রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি বলে ফেলেছি, রামান স্পেকট্রোস্কোপি বলে ফেলেছি। আচ্ছা, এবারে আমরা চলে আসবো ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে। ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি এবং ফটোকেমিস্ট্রি দুটোকে আমরা একসাথে বলবো। ফটোকেমিস্ট্রির মধ্যে কিছুটা পার্ট যেটা তোমার এই ল্যাম্বার্ট বিয়াস র রিলেটেড পার্টটা হচ্ছে ফটোকেমিস্ট্রির মধ্যে পড়ে, সেই পার্টটা আমরা ডিসকাস করে ফেলেছি। সেই পার্টটাকে বাদ দিয়ে বাকি কিছু জিনিসপত্র আছে আর কি ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে। তাহলে নেক্সট আমাদের 2-3টের মতো ক্লাস লাগবে যেখানে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি এবং ফটোকেমিস্ট্রি নিয়ে আমাদের আলোচনাটা চলবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। দেখো কারো যদি কিছু অসুবিধা থাকে বলো।
দেখো কারো যদি কিছু সমস্যা থাকে বলো। স্যার আগের দিনের স্যার পিডিএফ আগের দিনের পিডিএফটা দেওয়া হয়নি, আমি খেয়াল করি, আমি হ্যাঁ দিয়ে দিতে বলছি। মানে কাউকেই দেওয়া হয়নি না রে আগের দিনের পিডিএফটা? না স্যার। মানে পিডিএফটা দেওয়াই হয়নি আর কি। মানে লাস্ট বৃহস্পতিবারের যে ক্লাসে, তাই তো? ঠিক আছে, আমি আজকে দিয়ে দিতে বলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে রেখে দিলাম।